বন্ধু, তুমি তো শিক্ষায় আছো, তুমি আমাকে একটা স্কুলের নাম বলো বাংলাদেশের যে কোনো জায়গায়, যে স্কুলটাতে আমি আমার সন্তানটাকে দিয়ে আমি নিশ্চিত থাকব যত টাকা লাগে আমি দিব। যে একজন শিক্ষককে আমরা হয়তো নিয়োগ দিচ্ছি তার সাবজেক্ট দেখে, আমি কিন্তু কখনোই জাস্টিফাই করে দেখলাম না, তাকে একটা সিমুলেশন করতে দিলাম না, একটা ডেমনস্ট্রেশন করতে দিলাম না, তাকে একবার জিজ্ঞাসা করলাম না যে তুমি শিক্ষক হিসেবে নিজেকে ক্লাসরুমে দাঁড় করানোর জন্য কতটা প্রস্তুত। তুমি তোমার এই রেগুলার এডুকেশনের বাইরে এই শিক্ষায় আসার জন্য তুমি কি ডিগ্রি নিয়েছো। প্যাডাগজি মিনস দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং। সো ওইটা জানতে হলে পেশাগত ডিগ্রিটা নিতে হবে, না হলে আসলে যে গ্যাপটা, এই শূন্যতাটা থেকে যায় এবং যার ফলাফলটা থেকে যায় হলো আমাদের শিক্ষার্থীদের ওপর। চ্যালেঞ্জগুলো আসলে কি, মানে এটা কি ফ্যাসিলিটির চ্যালেঞ্জ না মাইন্ডসেটের চ্যালেঞ্জ? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে, আমি পার্সোনালি মনে করি এটা টোটালি হচ্ছে মাইন্ডসেটের। অনেক শিক্ষকের অনেক ভালো প্র্যাকটিস আছে আমাদের দেশে, যে বিভিন্ন জায়গায় অনেক ভালো প্র্যাকটিস আমরা দেখতে পাই, কিন্তু ওই ভালো প্র্যাকটিসটাকে আমরা কখনো মোটিভেট করি না, রিকগনাইজ করি না। আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সে কী প্রশিক্ষণ নিল সেটা অন্য শিক্ষকদের মাঝে ডিসেমিনেট করা, কিন্তু বাস্তবিক এটা হয়। ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স থেকেও আপনি যদি আমাদেরকে বলেন যে বাংলাদেশের প্রেক্ষিতে একটা আদর্শ স্কুলের মানদণ্ডগুলো কি হবে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এডকাস্ট স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন এমন একজন অতিথি, যিনি শিক্ষকদেরকে উনি প্রভাবিত করেছেন তার কাজের মাধ্যমে। শিক্ষকদের পেশাগত জীবন, তাদের পেশাগত উন্নয়ন, এই বিষয়ে তার দক্ষতা। এছাড়াও আইসিটি ইন এডুকেশন এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে দক্ষতা উন্নয়নেরও বিভিন্ন ধরনের পোর্টফোলিও রয়েছে। আজকে আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ কবির হোসেন। স্যার কেমন আছেন আপনি? সব মিলিয়ে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের শিক্ষকরাই কিন্তু, যারা বিশেষ করে স্কুল মাধ্যমিক পর্যায়ে কাজ করছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে কাজ করছে, অনেকে আপনাকে চিনে শিক্ষকদের শিক্ষক হিসেবে। তো এই যে শিক্ষকদের শিক্ষক হয়ে ওঠাটা, এই গল্পটা একটু শুনতে চাই। আপনি পড়াশোনা করেছেন গ্রন্থাগার বিজ্ঞানে, এরপরে আপনি বিশেষ সাধারণ শিক্ষায় জয়েন করেছেন এবং তারপর থেকেই শিক্ষকদেরকে আসলে প্রশিক্ষণের কার্যক্রমের সাথে যুক্ত। একদম গোড়া থেকে যদি স্যার আপনার প্রফেশনাল জার্নিটা একটু শুনি স্যার। অনেকেই হয়তো আপনার এই গল্পটা শুনতে চায়, হয়তো কখনো শোনা হয়নি, বলা হয়নি, আমাদেরকে যদি স্যার একটু বলেন। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমি উত্তর দেওয়ার আগে শুরুতে আরেকবার একটু এডকাস্টের দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন তাদেরকে আবারও অভিবাদন জানাচ্ছি। যে প্রশ্নটি করলেন যে হ্যাঁ, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে। তারপর সেখান থেকে আমি এডুকেশনের একটা ডিগ্রি নেই। ডিগ্রি নেওয়ার পরে আমি 24 BCS-এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে জয়েন করি। আসলে এটি ছিল অনেকটা বাই চান্সের মতো। এটি আমার বাই চয়েস, এই প্রফেশনে আসা নয়। এসে যখন পড়েছি, প্রথম দিনেই যখন অধ্যক্ষ মহোদয় আমাকে ক্লাসরুমে পাঠালেন, আমি আমার কাঁপুনি মনে হয় যে আমার সকল স্টুডেন্ট এবং আমি নিজে এটি দেখেছি। দেখার পরে আমার কাছে মনে হলো যে আমি কোথায় আসলাম, কেন আসলাম? আমি তো খুব ভালো ছিলাম, আমি একটা প্রাইভেট জবে ছিলাম, অনেক টাকা বেতন পেতাম, সব মিলে তো ভালো ছিলাম, কেন আসলাম? সাথে সাথে মাকে ফোন করি, মা বলে বাবা টিকে থাকো, চেষ্টা করো। তারপর ডে টুতে একই অবস্থা, আমার কাঁপুনি আর যাচ্ছে না। ডে 3-তে গিয়ে আমি চিন্তা করলাম যে না, এইভাবে আর চলতে পারে না। ক্লাসরুমে আমাকে গিয়ে ইউ আর সো শেকি যে আমি কি ডেলিভার করব তাদেরকে, শিক্ষার্থীদেরকে, এই জায়গার আমি প্রস্তুতিটা কোনো তো নাই। কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তারপর ডে 3-তে গিয়ে আমি একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলাম যে না, আমি প্রফেশনে এসেছি। আমি দুটো শব্দকে তখন মনে প্রাণে লালন করি। একটি হচ্ছে লাভ দি প্রফেশন, আর একটি হচ্ছে লাইক দি প্রফেশন। সো লাভ দি প্রফেশন এবং লাইক দি প্রফেশন, এটি ছিল আমার মূল মন্ত্র। এরপর থেকে ডে 4 থেকে কিন্তু আমি আর পেছনে ফিরে তাকাইনি। তখন থেকে আমি চিন্তা করেছি একদিকে আমার ডেভেলপমেন্ট, অন্যদিকে হচ্ছে যে আমি যাদের জন্য নিয়োগপ্রাপ্ত তাদেরকে কীভাবে আমি সেই সেবাটা দিতে পারি আমার পক্ষ থেকে। সেখান থেকে একটু একটু করে আজকের এই পর্যায়ে আসা। তো সবসময় যেটি ভেবেছি যে নিজের প্রফেশনে সবচাইতে সেরাটা দেয়ার। যাদেরকে নিয়ে আমি কাজ করি, বিশেষ করে শিক্ষক সমাজ, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক সমাজ, যাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি, সুতরাং তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য যত ধরনের অ্যাক্টিভিটিগুলো করা যায়, যত ধরনের প্র্যাকটিসগুলো তাদের সঙ্গে শেয়ার করা যায়, সেগুলোই করার চেষ্টা করেছি। স্যার, আপনি যেটা বলছিলেন যে আপনি শিক্ষকদেরকে নিয়ে কাজ করেছেন, আমরা জানি যে বাংলাদেশে যে সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলো আছে, এখানে আমাদের শিক্ষকদের বিএড এমএড কোর্স হয়, পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হয় যেগুলো তাদের কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য লাগে। আপনি তো স্যার এই
প্রতিষ্ঠানটাতে একদম প্রত্যক্ষভাবে তাদের ডেভেলপমেন্টে বিভিন্ন সময় ছিলেন। অলমোস্ট 20 ইয়ার্স আপনাদের সার্ভিস লাইফ। সো একদম শুরু থেকে এখন পর্যন্ত প্রফেশনাল ডেভেলপমেন্টের একটা মানে সময়ের সাথে সাথে তো পরিবর্তন হয়। শিক্ষকদের আসলে এই সময়ে এসে আপনি কি দেখছেন যে এই প্রফেশনাল ডেভেলপমেন্টের ট্রেন্ডটা আগের থেকে কি ইমপ্রুভ হয়েছে, নাকি এখন আমরা কি যুগের সাথে তাল মিলিয়ে সত্যিকার অর্থে এগোতে পারছি কিনা, বা আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের নেচারটা কি কেমন হওয়া উচিত? প্রশ্নটি খুব ভালো একটি প্রশ্ন যে আসলে আমরা এডুকেশনে বিশেষ করে যারা ভাইটাল রোলটা প্লে করে সেটি হচ্ছে প্রাথমিক পর্যায়ের শিক্ষক। দেন তারা যখন মাধ্যমিক পর্যায়ে আসে আমাদের ওই শিক্ষার্থী বন্ধুরা, যেখানে ভাইটাল রোলটা প্লে করে আরেকটা ভাইটাল রোল সেটি হচ্ছে আমাদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষক। আপনি জানেন যে প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের প্রস্তুতির জন্য রয়েছে পিটিআইগুলো, আর মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদেরকে যারা সময় সময় প্রস্তুতির জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত দিয়ে থাকে, পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তৈরি করে দেয়, সেটি হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ কলেজ। তো এরকম শিক্ষক প্রশিক্ষণ কলেজ সরকারের পক্ষ থেকে আমাদের দেশে রয়েছে 14টা। এই 14টা থেকে একদিকে যেমন কিছু প্রি সার্ভিস কোর্স রয়েছে, যেমন বিএড প্রশিক্ষণ, এমএড প্রশিক্ষণ। এখান থেকে যে কেউ চাইলে ভর্তি হয়ে বিএড প্রশিক্ষণ কিংবা এমএড প্রশিক্ষণ নিয়ে নিজেকে শিক্ষাক্ষেত্রে নিয়োজিত করতে পারবে, নিজেকে সেখানে এমপ্লয়েবল করতে পারবে কিংবা শিক্ষাক্ষেত্রে সেই সেবাটা দিতে পারবে। আরেকটি হচ্ছে যারা কর্মরত ইন সার্ভিস ট্রেনিং। সেই ইন সার্ভিস ট্রেনিংগুলোর ক্ষেত্রে কখনো কখনো এমন হয়ে থাকে যে সকল শিক্ষকের বিএড প্রশিক্ষণ নেই কিংবা এমএড প্রশিক্ষণ নেই, তাদের চাহিদার ভিত্তিতে, আবেদনের ভিত্তিতে রাষ্ট্র তখন তাদেরকে এই টিচার্স ট্রেনিং কলেজগুলোতে প্রশিক্ষণ নেওয়ার সুযোগটা করে দেয়। এটি হচ্ছে একটি। আরেকটি হচ্ছে কখনো কখনো শিক্ষকের পেশাগত উন্নয়নের জন্য সরকার থেকে কিছু প্রজেক্ট নেওয়া হয়ে থাকে। সেই প্রজেক্টের মাধ্যমে শিক্ষকদের নিয়মিত এই পেশাগত উন্নয়নের প্রশিক্ষণগুলো হতে থাকে। তবে এই ক্ষেত্রে হ্যাঁ, মানে একেবারেই যে এটি খুব সুন্দরভাবে চলছে এটি আমি আমার পক্ষ থেকে বলতে পারি যে বলাটা কঠিন। এই কারণে যে প্রত্যেকটা প্রজেক্টের একটা টার্গেট থাকে, একটা এরিয়া নির্দিষ্ট করা থাকে। তো যখন একটা টার্গেট থাকে, এরিয়া নির্দিষ্ট করা থাকে, সুতরাং ওই টার্গেটেড শিক্ষকদেরকেই দেখা যায় ওই বিষয়ের উপর প্রশিক্ষণটা দেওয়া হয়। একটা বড় সংখ্যা হচ্ছে বিরত থেকে যায়। ফলে প্রশিক্ষণের যে সুফল এটা অনেক সময় আমরা গড়ে তুলতে পারি না। এটা একদিকে। অন্যদিকে হচ্ছে যে প্রশিক্ষণের ক্ষেত্রে হয়তো প্রজেক্টটা নেওয়া হয় 5 বছর আগে, তখন যে কনসেপ্টটা যেভাবে চিন্তা করা হয়, ঠিক এই কনসেপ্টটা 5 বছর পরে এসে যতটুকু চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটাকে আর তখন রিসিভ করা হয় না, অ্যাডপ্ট করা যায় না। ফলে এই জায়গাতেও একটা বড় ধরনের গ্যাপ থেকে যায়। ফলে প্রশিক্ষণ এবং শিক্ষকের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, আমি মনে করি আমাদের দেশ হিসেবে যেভাবে আমরা একটু একটু করে চেষ্টা করছি যে নিজেদের উন্নয়নের, সেই জায়গাটিতে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এটার পরিমাণটা যদি আরেকটু বাড়ানো যায়, পাশাপাশি যখনই কোনো একটা ক্যাপাসিটি ডেভেলপমেন্টের পদক্ষেপ নেওয়া হয় সেটি যদি টার্গেটটা এমন হয় যে আমি সব শিক্ষককে কভার করতে চাই, তাহলে সেই উদ্যোগটা এই দেশে হয়তো সমানভাবে বাস্তবায়িত হবে, না হলে একটা গ্যাপ থেকে যাবে। তো আপনি প্রথম বলছিলেন যখন আপনার জয়েনিংয়ের পরে প্রথম আপনাকে অধ্যক্ষ মহোদয় ক্লাসরুমে পাঠিয়েছেন, এইটার মধ্যে আমি একটা গ্যাপ খুঁজে পেলাম যে আপনি তো জয়েন করে ক্লাসরুমে চলে গেলেন, আপনি তো পড়ানোর জন্য মানে কোনো প্রস্তুতি নিয়ে যান নাই, কোনো প্রশিক্ষণ নিয়ে যান নাই। আমরা শিক্ষা একটা কথা খুবই শুনি, টিচিং লার্নিং বা প্যাডাগজি, যে শিক্ষক শিক্ষার্থীদেরকে কীভাবে ফ্যাসিলিটেট করবেন, এই জায়গাগুলোর জন্য তার একটা প্রস্তুতি দরকার। ওখানে আসলে প্রশিক্ষণের বিষয়টা চলে আসে। তো মাধ্যমিক শিক্ষায় মানে আপনার মতন এই একই ধরনের সিচুয়েশনে, বা আমিও নিজেও একজন শিক্ষক হিসেবে জয়েন করে ক্লাসে চলে গিয়েছিলাম, তো এই জায়গাটার গ্যাপটা আসলে আমরা কীভাবে কমাতে পারি? খুবই সত্যি যে আমি যদিও এডুকেশনের উপরে আমার ডিগ্রি ছিল, আমি জানি একটা ক্লাসে কিভাবে আসলে কন্ট্যাক্ট করতে হয়, কিন্তু একটা নতুন এনভায়রনমেন্টে আমি যখন যাই, ঢাকা থেকে কুমিল্লায় একটা লম্বা একটা জার্নি করেছি আমি। তারপর সেখানে যখন গিয়েছি, আমি যখন জয়েন করেছি, জয়েন করার পরে খুব স্বাভাবিকভাবে আমাকে হয়তো একটা প্রশ্ন করা দরকার ছিল যে তুমি কি একটু ঘুরে দেখতে চাও ক্যাম্পাসটা, অথবা এখানে কী কী অ্যাক্টিভিটি হয়, অথবা আমাদের এই কলেজ ক্যাম্পাসের পরিবেশটা কেমন, তুমি কি একটু শিক্ষকদের সাথে কথা বলবা যে এখানে কী কী পড়ানো হয়, কিভাবে পড়ানো হয়। এইরকম কোনো প্রশ্নই আমাকে করা হয়নি, বরং আর্টিকেল 47 পূরণ করার সাথে সাথেই বলল, প্রিন্সিপাল মহোদয় আমাকে নির্দেশ দিলেন, যাও তুমি ক্লাসে যাও। তখন ছাত্রত্বের গন্ধ আমার শরীর থেকে যায়নি, আমি কেবল ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি, কিছুদিন হয়তো একটা প্রাইভেট জব করেছি। ওই অবস্থায় আসলে এই ধরনের একটা ক্লাসে, সেটি ছিল এমএডের একটা ক্লাস, মাস্টার্সের একটা ক্লাস, সেই ক্লাসে গিয়ে আসলে দাঁড়ানোর মতো সাহস আমার ছিল না। কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে
প্রত্যেকটা শিক্ষক প্রথম যখন নিয়োগপ্রাপ্ত হন তাকে আমরা দেখেন এটি আমার কাছে খুব অবাক লাগে যে একজন শিক্ষককে আমরা হয়তো নিয়োগ দিচ্ছি তার সাবজেক্ট দেখে। সাবজেক্টটাকে টেস্ট করছি দুইবার, একটা হচ্ছে তার প্রিলি নিয়ে, আরেকটা হচ্ছে তার লিখিত পরীক্ষা নিয়ে, ইভেন ভাইবা নিয়েও আমি তার সাবজেক্ট নলেজটাই দেখছি। কিছু হয়তো তার যে ডোমেন নলেজ অথবা অন্যান্য যে কগনিটিভ যে ক্ষেত্রগুলো আছে এগুলো হয়তো আমি মেজর করছি, করে আমি তাকে পাঠিয়ে দিচ্ছি যে তুমি যাও ক্লাসরুমে স্কুলে গিয়ে জয়েন করো এবং শিক্ষার্থীদেরকে সাহায্য করো। কিন্তু এখানে একটা বড় ধরনের একটা গ্যাপ থেকে যায়, সেটা হচ্ছে যে আমি কখনোই মেজর করলাম না সে একজন শিক্ষক হিসেবে কতটা পারফেক্ট। আমি কিন্তু কখনোই জাস্টিফাই করে দেখলাম না, তাকে একটা সিমুলেশন করতে দিলাম না, একটা ডেমনস্ট্রেশন করতে দিলাম না, তাকে একবার জিজ্ঞাসা করলাম না যে তুমি শিক্ষক হিসেবে নিজেকে ক্লাসরুমে দাঁড় করানোর জন্য কতটা প্রস্তুত। এই প্রশ্ন কিন্তু কখনোই করলাম না। যেমন আমরা যদি প্রতিবেশী দেশ কিংবা অন্যান্য দেশের কালচারটা দেখি, যখন একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয় তখন অবশ্যই আগে তার ডোমেন নলেজটাকে চেক করা হয়, দেন তার ফিটনেস দেখা হয়, তারপর হচ্ছে যে তার এডুকেশনাল যে ডিগ্রিগুলো আছে, যে আমাদের দেশে যেমন আছে বিএড, এমএড বা এই ধরনের হায়ার এডুকেশন ডিগ্রিগুলো দেখা হয়, তারপর হচ্ছে তার সিমুলেশন এবং ডেমনস্ট্রেশন, দেন তাকে বলা হয় এবার তুমি যাও গিয়ে স্কুলে জয়েন করো, তুমি গিয়ে শিক্ষার্থীদেরকে সাহায্য করো। আমি ঠিক 2010 সালে একটা সরকারি প্রোগ্রামে আমি নিউজিল্যান্ড যাওয়ার সুযোগ হয়েছিল। তো সেখানে ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারিতে কলেজ অফ এডুকেশন তাদের একটা নিয়োগ পরীক্ষায় আমাদেরকে দেখার সুযোগ দিয়েছিল। আমরা পেছনে বসে দেখছিলাম যে শিক্ষক নিয়োগ কীভাবে হয়। তো জিনিসটা আমি ওখানে দেখে আসছি যে শিক্ষকের অন্যান্য পরীক্ষার পর যখন তার ভাইবাটা নিচ্ছিল তখন এক্সপার্ট বলছিল যে তুমি তোমার ডিগ্রিগুলো বলো, তুমি কী কী অ্যাচিভ করেছো। তো সে বলছিল তার ভাষায়, আমরা যেরকম বলি এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, সেও বলছিল। কিন্তু বোর্ড থেকে বারবার জানতে চাচ্ছিল নেক্সট নেক্সট। তো এই নেক্সট নেক্সট বারবার বলার অর্থ ছিল এটাই যে তুমি তোমার এই রেগুলার এডুকেশনের বাইরে এই শিক্ষায় আসার জন্য তুমি কি ডিগ্রি নিয়েছো, তোমার পেশাগত ডিগ্রি কি আছে। কিন্তু ওইটা যখন উনি বলতে পারছিলেন না, তখন বোর্ড থেকে তাকে বলা হলো যে তোমার যদি পেশাগত ডিগ্রি না থাকে তাহলে তো তুমি এডুকেশন আসতে পারবে না। এইটা কেন স্যার? মানে এই যখন আমরা শিক্ষা একটা টেকনিক্যাল সাইড, আমি যদি মানে কম্পেয়ার করি, ধরেন ডাক্তার, হ্যাঁ, কিংবা ইঞ্জিনিয়ার, কিংবা ধরেন লয়ার, হ্যাঁ, তারা তো তাদের পড়াশোনার ডিগ্রি শেষ করে প্র্যাকটিস করতে কি পারে কিনা, ওদের হয়তো একটু লাইসেন্স দরকার পড়ে, কোনো একটা কাউন্সিলে বার কাউন্সিলের লাইসেন্স দরকার পড়ে, ডাক্তারদের হয়তো লাইসেন্স দরকার পড়ে, বা প্র্যাকটিশনারদের লাইসেন্স। তো টিচিংয়ের ক্ষেত্রে কি এই ধরনের লাইসেন্সিংয়ের আসলে প্রচলন আছে? বলা হয় যে এডুকেশনের ডিগ্রি থাকতে হবে তুমি যদি এডুকেশন আসতে চাও, এই ধরনের একটা কথা অন্যান্য দেশে প্রচলিত আছে। ইভেন আমাদের প্রতিবেশী দেশগুলোতেও এটা দেখা হয়। এবং পেশাগত একটা ডিগ্রি থাকে, পেশাগত একটা ডিগ্রি থাকতে হবে। এটা কেন? আসলে আমি যখন কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি, আমার হয়তো ডোমেন নলেজটা ভালো আছে, কিন্তু এই নলেজটা আমি আমার লার্নারদের কাছে কীভাবে ডিসিমিনেট করব, সেই নলেজটা কিন্তু আমার নাই। সো এই যে ওই ডিসিমিনেট করার যে ওয়েটা, যেটাকে আপনিও একটু আগে বলছিলেন যে প্যাডাগজি, ওই জিনিসটাই হচ্ছে আসলে প্যাডাগজি। প্যাডাগজি মিনস দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং। সো ওইটা জানতে হলে আমাকে পেশাগত ডিগ্রিতে যেতে হবে, পেশাগত ডিগ্রিটা নিতে হবে। না হলে আসলে যে গ্যাপটা, এই শূন্যতাটা থেকে যায় এবং দীর্ঘদিন একজন শিক্ষক এই শূন্যতা অনুভব করেন এবং যার ফলাফলটা থেকে যায় হলো আমাদের শিক্ষার্থীদের ওপর। অন্যদিকে আমি আরেকটা জিনিস যেটা দেখেছি যে অন্যান্য দেশে একটা ভালো কালচার আছে যে একজন শিক্ষককে যখন নিয়োগ দেওয়া হয়, তার ডোমেন নলেজ অন্যান্য জিনিসগুলো যখন দেখে তাকে যখন ফাইনালি সিলেক্ট করা হয়, তখন তাকে স্কুলে যোগদানের আগে বলা হয় যে তুমি একটা ইন্ডাকশন ট্রেনিং করো, ইউ নিড ইন্ডাকশন ট্রেনিং, দেন তুমি প্রতিষ্ঠানে জয়েন করো। ওই ইন্ডাকশন ট্রেনিংটা কিন্তু মূলত তাকে শিক্ষক হিসেবে সে কীভাবে দাঁড়াবে, তার ম্যানার্স কী হবে, তার এটিকেট কী হবে, সে কীভাবে ডেলিভারিটা দিবে, সে কীভাবে প্রশ্ন করবে, সে কীভাবে বোর্ডে লিখবে, এই প্রত্যেকটা জিনিস সেখানে তাকে একদম হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়। তখন ওই শিক্ষক যখন ক্লাসরুমে যায়, ওই শিক্ষক কিন্তু চমৎকার একটা পারফর্ম করে। একটা মানে সাপ্লিমেন্টারি জিনিস যদি এখানে আপনাকে আমি বলি যে আমাদের টিচার অনেক সময় নোটিস করে, কিংবা স্কুল কর্তৃপক্ষ নোটিস করে, এই তুমি কিন্তু স্কুল বন্ধ করেছো, স্কুলে না আসলে কিন্তু তোমার ফাইন হবে, ইত্যাদি ইত্যাদি, অথবা তোমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না, ইত্যাদি। কখনোই কিন্তু স্কুল থেকে এই প্রশ্নটা করে না যে ওই শিক্ষার্থী কেন ক্লাসে আসে না, এটা বলে না কখনোই। বলা হয় যে সে যে স্কুলে আসে না এর জন্য ফাইন হবে, অথবা তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না, এই ধরনের। বাট কখনো এই প্রশ্নটা স্কুল কর্তৃপক্ষ করে না সে কেন স্কুলে আসে না।
একবার যদি শিক্ষার্থীকে জিজ্ঞেস করতো যে বাবা তুমি কেন এই ক্লাসটাতে আসো না, তখন কিন্তু উত্তরটা পেয়ে যেত। এবং আমরা যদি এটা রুটটা খুঁজতে যাই, গিয়ে দেখবো যে আসলে মূল জায়গাটা হচ্ছে শিক্ষকের ডেলিভারি। মানে শিক্ষকের ডেলিভারি বা ক্লাসটা তার পছন্দ হচ্ছে না, ইন্টারেস্ট এক্স্যাক্টলি। খুঁজে পাচ্ছে না, কিংবা ওখান থেকে সে এঙ্গেজ হতে পারছে না, সে আননোটিস থাকতেছে। আস্তে আস্তে শিক্ষকের সাথে ছাত্রের সম্পর্কটা দূরত্ব তৈরি হচ্ছে, এই জন্যই ড্রপ আউট বা সরে যাওয়া বা স্কুলে অনুপস্থিতি এগুলো হচ্ছে। রাইট, এক্সিলেন্ট স্যার। মানে অনেক খুবই স্ট্রাকচার্ড একটা বিষয় স্যার। যদি শিক্ষকদের প্রস্তুতিটা যদি আসলে ভালো হয়, তাহলে স্বাভাবিকভাবে উনিও নিজেও ক্লাসটা এনজয় করবেন এবং স্টুডেন্টরাও কিন্তু সেটা এনজয় করবেন। একটা বিষয় বলছিলেন যে ইন্ডাকশন ট্রেনিং হয়তো আমাদের দেশেও কোনো না কোনো ফর্মে আছে, কিন্তু যখন একজন শিক্ষক যখন একটা প্রতিষ্ঠানে জয়েন করেন, তখন কিন্তু ওই প্রতিষ্ঠান চাইলেও তাকে একটা, মানে আপনি শুরু যেটা বলেন, একটা ব্রিফিং দেওয়া, ঘুরে দেখা, বা এখানকার যারা সিনিয়র শিক্ষকরা আছেন তাদের আন্ডারে একটু একটা একটা ইন্টার্নশিপের মতো, যে আপনি ২টা দিন একটু দেখেন এই শিক্ষককে, তারপরে আপনি ক্লাসে যান, বা শিক্ষকের কাছ থেকে এই স্কুলের শিক্ষার্থীদের সম্পর্কে একটা অভিজ্ঞতা নেন, বা এই অঞ্চলের শিক্ষার্থীদের মাইন্ডসেট কী, কারণ আমরা তো একই অঞ্চলে সবসময় থাকি, নট নেসেসারি। সো ওই রকম একটা ইনভায়রনমেন্ট কিন্তু স্কুলে তৈরি করতে পারে, এটাও তো আমরা দেখি না খুব একটা। মানে এটাও কি আপনার মনে হয় না যে একটা ইমপ্রুভমেন্টের জায়গা হতে পারে আমাদের? এক্সিলেন্ট, এক্সিলেন্ট। অফকোর্স এটা তো খুবই চমৎকার। মানে আমি তো এটাই প্রত্যাশা করছিলাম জয়েন করলাম। জয়েন করার পরে হয়তো আমাকে বলবে যে তুমি ১ সপ্তাহ শুধু দেখো, শিক্ষকদের সাথে মিশো, টিচার্স রুমে যাও, ক্লাসরুমে গিয়ে অন্য শিক্ষকের একটা ক্লাস দেখো, দেখে নিজেকে তৈরি করো, আগামী সপ্তাহ থেকে তুমি ক্লাস দেবে। আমি তো ভেবেছিলাম যে আমাকে আমার অধ্যক্ষ মহোদয় এই ধরনের একটা নির্দেশনা দেবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই ধরনের কোনো নির্দেশনা আসলে পাইনি। মূল কারণটা হচ্ছে যে প্র্যাকটিস। কারণ হচ্ছে এই ধরনের কোনো প্র্যাকটিস আমাদের দেশে এখনো গড়ে ওঠেনি। কিন্তু অন্যান্য সেক্টরতে দেখি, যেমন ব্যাংকে যখন একজন নতুন পেশাজীবী আসে, তাকে কিন্তু পুরো ডেস্কটা বুঝাই দেওয়া হয় যে এই কার্যক্রমগুলো করতে পারবে, এগুলো করতে পারবে না, এবং এইভাবে ইন্টারেক্ট করবে। কিংবা ধরেন যে কোনো প্রফেশনে তাকে কিন্তু তার সুপারভাইজার এক ধরনের সাপোর্ট করে প্রাইমারি দিন। আস্তে আস্তে সে যখন অভ্যস্ত হয়ে যায়, তখন সে হয়তো ইমপ্রুভ করতে পারে। কিন্তু শিক্ষকতায় মানে আমরা সব প্রথম দিন থেকে শিক্ষকের দায়িত্বটা চাপিয়ে দিই এবং দায়টাও দিয়ে দিই, তাই না? এটাই মূল কারণ। মানে এই যে একটা হচ্ছে দায়িত্বটা চাপিয়ে দেওয়া, আরেকটা হলো দায়টাও তার উপরে দিয়ে দেওয়া। কিন্তু সে কতটা এবল এই দায়িত্ব পালন করার জন্য, এটা কখনো আমরা মেজার করি না, এবং তাকে যে সাপোর্টটা দেয়া সেটা আমরা আসলে করি না। একটা জিনিস যে এই যে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলাপ করলাম, যে একজন শিক্ষক প্রথম যখন নিয়োগপ্রাপ্ত হন, কাজে যোগদানের আগে তার একটা ইন্ডাকশন ট্রেনিং, এর একটু ভালো প্র্যাকটিস বাংলাদেশে আছে। প্রাইমারিতে শুরু হয়েছে, বাট এটি মেসিভলি না। কিছু কিছু ক্ষেত্রে তারা এটা শুরু করেছে। বাট এই ধরনের প্র্যাকটিসগুলো আমি মনে করি শুধুমাত্র প্রাইমারি সেকেন্ডারি না, এডুকেশনের প্রত্যেকটা জায়গায় হওয়া উচিত। প্রত্যেকটা জায়গা, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান আমার কাছে মনে হয় যে ইটসেলফ এরকম একটা এনভায়রনমেন্ট থাকা উচিত, যেখানে ভালো শিক্ষকগুলো মোটিভেট করবে অন্যদেরকে। পাশাপাশি আরেকটা কালচার, খুব চমৎকার একটা কালচার হতে পারে, সেটি হচ্ছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই ২ জন ৩ জন ৪ জন শিক্ষক থাকেন যারা খুব নিবেদিত প্রাণ শিক্ষক, যারা খুব ভালো পড়ান কিংবা ভালো দিক নির্দেশনা দেন, পথ দেখান। তো ওই শিক্ষকদের যে ক্লাসগুলো যখন চলে, আমরা যারা নবীন শিক্ষক থাকি তারা যদি ওই ক্লাসগুলো আমরা দেখি, উনি কিভাবে কন্ট্যাক্ট করছেন, কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন, সেই জায়গাগুলো যদি আমরা একটু দেখে নিই, তাহলেও কিন্তু নিজের মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসে। কিন্তু সেই সুযোগটা তো প্রতিষ্ঠান থেকে দিতে হবে, নাহলে তো ওই শিক্ষক এক্স্যাক্টলি পারবেন না একা এই একা। প্র্যাকটিসগুলো নাই। এখন আমাদের দেশে হয় কি, যখন একজন জুনিয়র শিক্ষক আরেকজন শিক্ষকের ক্লাস দেখতে যান, পেছনে গিয়ে বসেন, এটা উনি ভালোভাবে নেন না। এর কারণ একটাই, কারণ প্র্যাকটিসটা তো গড়ে ওঠেনি আসলে। এটা যে একটা চমৎকার এনভায়রনমেন্ট ক্রিয়েট হতে পারতো, আমি ওইটা দেখে নিজেকে তৈরি করার যে সুযোগ, পিয়ার লার্নিং পিয়ার লার্নিং যেটাকে বলে আমরা, কিন্তু এই প্র্যাকটিসগুলো আসলে গড়ে ওঠেনি। রাইট স্যার। আমরা স্যার মানে এইডকাস্টের পক্ষ থেকে না, ব্যক্তিগত পর্যায়ে আমরা কয়েকজনে মিলে একটা সার্ভে করেছিলাম শিক্ষকদের কাছে। আমাদের খুবই জনপ্রিয় একটা শিক্ষক প্ল্যাটফর্ম হচ্ছে শিক্ষক বাতায়ন, এবং এই বাতায়নের সাথে আরও সোশ্যাল মিডিয়া বেশ কিছু প্ল্যাটফর্ম আছে। আমরা ওখানে একটা সার্ভে করেছিলাম যে বর্তমানে আমাদের শিক্ষকদের কী কী প্রশিক্ষণ আসলে প্রয়োজন, শিক্ষকদের কাছ থেকে একটা চাহিদা নিরূপণের ব্যাপার হয়েছিল। খুবই ইন্টারেস্টিংলি আমরা ওখানে প্রায় ২৫,০০০ মানে রেসপন্স পেয়েছি। একজন শিক্ষক ১০টা করে দিতে পারে, ২৫০০ শিক্ষক দিয়েছে, ২৫,০০০ আমরা রেসপন্স পেয়েছি। এবং ওখানে আমরা অনেকগুলা ক্লাস্টারে দেখেছি যে নানান ধরনের প্রশিক্ষণ প্রয়োজন পড়ে। তো সেই ধরনের প্রশিক্ষণ যদি আমাদের শিক্ষকদেরকে দিতে হয়, শিক্ষকরা যেগুলো চায়, তাহলে বর্তমান যে মানে ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার, এটা হোক গভর্নমেন্ট কিংবা প্রাইভেট সেক্টর, আপনার কি মনে হয় যে ফিজিক্যালি সকল ট্রেনিং আসলে দেওয়া যাবে বা দেওয়া আদৌ দরকার আছে? আর না হলে কিভাবে এই ট্রেনিংয়ের চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি? খুবই ভালো একটি প্রশ্ন। প্রথমত হচ্ছে যে আমাদের যে আমি স্টাডিটাকে প্রথম একটা ধন্যবাদ দিব যে এই সুন্দর একটা স্টাডি করার জন্য। কারণ স্টাডি আমাদের দেশে এমনিতেই কম হয়। আর বিশেষ করে
এই ধরনের স্টাডি আরও বেশি হওয়া উচিত আমি মনে করি। এই জন্য স্টাডিটার জন্য ধন্যবাদ দিই, এবং এই স্টাডিটা হতে পারে যে একটা ভালো একটা হটকেকের মতো, যেটা হচ্ছে যে এডুকেশনের যে কোনো প্রজেক্ট ডিজাইনের ক্ষেত্রে হয়তো এই স্টাডিটা সাহায্য করতে পারে। বিশেষ করে নিড বেসড যদি আমরা কোনো প্রজেক্ট ডিজাইন করতে চাই, এটা হয়তো সাহায্য করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে হ্যাঁ, প্রশিক্ষণ আমি যদি বলি যে, যে ধরনের প্রশিক্ষণগুলো এখন আমাদের দরকার, সেইগুলো যদি চিন্তা করি, এটা কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হয় চাহিদাটা। হ্যাঁ, কিছু প্রশিক্ষণ থাকে বেসিক, যেটা আসলে লাগে একজন সব শিক্ষকের জন্য। সময়ই লাগবে। সবসময় লাগবে। সেটা হচ্ছে যেমন আমরা শুরুতেই যেটা বলতেছিলাম, প্যাডাগজিক্যাল যে ট্রেনিংগুলো কিংবা জেন্ডার রেসপন্সিভ যে ট্রেনিংগুলো, এগুলো আসলে আমাদের সবসময় লাগে। আবার যেমন অ্যাসেসমেন্ট রিলেটেড যে প্রশিক্ষণগুলো, এগুলো সবসময় আমাদের লাগে। তো এই ৩টা বা এ ধরনের এরিয়াগুলো বাদ দিয়ে যদি আমি কথা বলি, তাহলে কিছু প্রশিক্ষণ শিক্ষকের খুব দরকার, যেগুলো হলো ফর দ্য টাইম বিং। যেমন কখনো কখনো আমাদের এমন দরকার হয় যে কী করে আমি যে মেন্টালি ভালো থাকবো, কী করে আমি খুব ভালো ইনস্ট্রাকশন আমাদের লার্নারদেরকে দিব, কী করে একটা ভালো প্রেজেন্টেশন আমি ক্রিয়েট করব, এই নিজেকে ধরনের কিভাবে প্রেজেন্ট করবে। প্রেজেন্ট করব, এই ধরনের কিছু কিছু বিষয়ের উপর প্রশিক্ষণ লাগে। তবে একটা জিনিস এখন যেটা হয়েছে, মানে সেটা স্টাডিতেও উঠে আসছে, সেটা হচ্ছে যে সেলফ লার্নিং। মানে প্রশিক্ষণের বিষয়বস্তু নিয়ে আমি যখন কথা বলি, তখন যেটা দেখা যাচ্ছে যে আমরা যারা লার্নার, বিভিন্ন পর্যায়ের লার্নার, কেউ হয়তো স্কুলের লার্নার, কেউ কলেজের, কেউ হয়তো আমরা আমাদের পর্যায়ের লার্নার, প্রফেশনাল লেভেলও লার্নার। লার্নার সো আমরা কিন্তু এখন সেলফ লার্নিংটাকে বেশি চুজ করি, পছন্দ করি। কিন্তু আমার দরকারটা হয় হচ্ছে ইনস্ট্রাকশন, যে বিষয়টা কি, কোথায় আছে, কোথায় পাওয়া যাবে। বাট তারপরেরটুকু কিন্তু আর আমি ওইখান থেকে নিতে চাই না, আমি তখন সেলফ লার্নিংয়ে চলে যাই। ফলে এই যে প্রশিক্ষণগুলো, একদিকে বিষয়গুলোকে যেমন আইডেন্টিফাই করাটা খুব ইম্পর্টেন্ট, অন্যদিকে আমি এটা শিক্ষকদের কাছে কিভাবে নিয়ে যাব, কোনটা তার কাছে গ্রহণযোগ্য, সেই মডেলটা ডিজাইন করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন আমি যদি চিন্তা করি, কোনো একটা টপিক আমি হয়তো ঠিক করলাম, সাপোজ একটা কন্টেন্ট রাইটিংয়ের উপর আমি একটা কোর্স ডিজাইন করলাম। এখন আমি যদি চিন্তা করি যে এই কন্টেন্ট রাইটিংয়ের কোর্সটা আমি মাধ্যমিক লেভেলের সকল শিক্ষককে আমি দিতে চাই, তাহলে আমার যে ক্যাপাসিটি, মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ চলে হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ, নাইম, বিএমটিটিআই কিংবা কখনো কখনো এইচএসটিটিআই। এখন আমি যদি ওখানে এই মাধ্যমিক লেভেলের শিক্ষকদেরকে এই প্রশিক্ষণটা দিতে চাই, 5 লক্ষ শিক্ষককে প্রশিক্ষণ দিতে যে পরিমাণ সময় এবং অর্থের প্রয়োজন, তাতে করে এই কন্টেন্টের প্রয়োজন হয়তো থাকবে না, ফুরিয়ে যাবে। ফলে একদিকে যেমন বিষয়বস্তু নির্বাচনটা জরুরি, অন্যদিকে এই কন্টেন্টের প্রশিক্ষণটা কিভাবে যাবে শিক্ষকের কাছে, সেই ওয়েটা কিন্তু অত্যন্ত জরুরি। মানে ওই সময়ে ওই ধরনের একটা প্রশিক্ষণ হয়তো সারা দেশে শিক্ষকের দরকার, কিন্তু আমার ট্রেনিং ইনস্টিটিউটগুলো হয়তো সর্বোচ্চ এর 1%, 2%, 5%কে সার্ভ করতে পারে একটা টাইম। সো এটা লম্বা সময় লাগবে পুরো ট্রেনিং সাইকেলটা কমপ্লিট করতে, ততদিনে এই টপিকের হয়তো প্রয়োজনীয়তা নাও থাকতে পারে। রাইট। সো কীভাবে স্যার এই জায়গাতে আসলে আমরা একটু মানে এখনকার যুগেতে আমরা সবাই অনলাইন প্ল্যাটফর্ম, বিভিন্ন ধরনের লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে জানি, বাট এইটা কি আমাদের মানে দেশের এত বিশাল নাম্বার শিক্ষক, প্রাইমারি থেকে যদি হিসাব করি তাহলে অলমোস্ট 1 মিলিয়ন প্লাস টিচার আমাদের, তো এদেরকে আসলে কন্টিনিউয়াস প্রফেশনালি আপডেটেড রাখার জন্য আসলে আমাদের কাছে কী কী অপশন আছে স্যার? হ্যাঁ, এটা আসলেই মানে খুব ভালো একটা দিক, যে আসলে কিভাবে এত বড় একটা পরিবারকে, আমরা যদি প্রাইমারি থেকে দ্বাদশ পর্যন্ত চিন্তা করি, প্রায় 1 মিলিয়ন শিক্ষকের একটা পরিবার। এই পরিবারটাকে একদিকে যেমন রাষ্ট্রের প্রয়োজনে আপডেট রাখতে হবে, অন্যদিকে আমাদেরই সীমিত সম্পদ দিয়েই কিন্তু তাদেরকে আসলে ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জায়গাটায় রাখতে হবে। তো এর জন্য আমার কাছে যেটা মনে হয় বেস্ট অপশন হচ্ছে, গভর্নমেন্টের কাছে এরকম ভালো কিছু প্র্যাকটিস আছে যেগুলোকে যদি এনাবল করা যায়। যেমন এখানে একটা শিক্ষকদের নেটওয়ার্ক আছে, যেটা টিচার্স পোর্টাল, আমরা একটু আগে যেটা নিয়ে কথা বললাম। দ্বিতীয়ত হলো প্রশিক্ষণের জন্য কিন্তু গভর্নমেন্টের একটা চমৎকার প্ল্যাটফর্ম আছে, যেটা মুক্তপাঠ। এখন গভর্নমেন্ট যদি চায় যে আমি শিক্ষকদেরকে কোনো একটা বিষয়ের উপর সকল শিক্ষকদেরকে প্রশিক্ষণের আওতায় আনতে চাই, এই ধরনের প্র্যাকটিস কিন্তু আমাদের ইতিপূর্বে হয়েছে, আমরা করেছি এটা বিভিন্ন সময়ে, যেমন কোভিডের সময় আমরা এটা করেছি। সুতরাং সকল শিক্ষককে কোনো একটা টপিকের উপরে রিচ করার সহজ যে উপায়টা, সেটা হচ্ছে আমাকে টেকনোলজির সাহায্য নিতে হবে, আমাকে ওই প্রসেসটাকে ব্লেন্ডেড করতে হবে। আমি যদি চিন্তা করি থিওরির অংশটাকে আমি অনলাইনে দিব, আর যেটুকু হচ্ছে যে ডিসকাশন, ডেমনস্ট্রেশন, প্রেজেন্টেশন, সিমুলেশনের জায়গাগুলোকে আমি ফেস টু ফেসে নিয়ে আসবো, তাহলেই কিন্তু এটি সম্ভব। এতে নিশ্চয়ই মানে অনলাইনের যে সুবিধাটা আমরা সবসময় দেখি, যে যিনি অরিজিনাল ইনস্ট্রাক্টর ট্রেনিংয়ে, তো স্যার আমাদের দেশে না সারা বিশ্বে একটা কনসেপ্ট আছে, যারা ট্রেনিংটা ডিজাইন করেন তারা হচ্ছে কোর ট্রেনার।
তারা আবার একটা মাস্টার ট্রেনার পুল তৈরি করেন, মাস্টার Right. ট্রেনাররা আবার টিচার ট্রেনিং করেন, বা আরও অনেক ক্যাসকেড করতে করতে নলেজের একটা বড় অংশ কিন্তু হারিয়ে যায়। কিন্তু অনলাইনে যদি এই অংশগুলা ইনস্ট্রাকশনটা প্রাইমারি যারা ডিজাইনার তারা যদি বলতে পারেন, তখন কিন্তু অরিজিনাল থটটাই একদম টিচারের কাছে যায়, চলে যায়। আর ডেমনস্ট্রেশন পার্টটা তার নিজের তখন করে নিতে পারে। তো এই ফ্যাসিলিটিটাতে যেরকম তারা পায়, পাশাপাশি একটা বিশাল খরচ, এই যে পুরো প্রশিক্ষণ আয়োজনের যে খরচ, একটা অংশ কিন্তু সেভ করা সম্ভব। এবং বাট এখানে মানে আমাদের শিক্ষকদের যারা এই ট্রেনিং অনলাইন ট্রেনিং নেন, তাদের আসলে মাইন্ডসেট বা পার্সোনাল মানে রেসপন্স, আপনি তো স্যার শিক্ষকদেরকে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেন, মানে ফিজিক্যাল ট্রেনিং, অনলাইন ট্রেনিং, তারা কোনটা বেশি পছন্দ করে, কেন করে? খুব কঠিন প্রশ্ন এটি। এটার পেছনে অনেক কারণ আছে। যেমন আমি আমাদের দেশের প্র্যাকটিস যদি বলি, আমি খুব মানে এটি আমি আমার কথাটা বলছি, মানে খুব বাজে প্র্যাকটিস আছে এই জায়গাটাতে। যেমন কি হওয়া উচিত আসলে, প্রথমে এই জায়গাটা আসে। হওয়া উচিত হচ্ছে, আমি একটা প্রতিষ্ঠানের প্রধান, আমার একজন সহকর্মী প্রশিক্ষণে গিয়েছে, এটা হতে পারে 5 দিন, 10 দিন কিংবা 21 দিন বা 20 দিন এরকম হতে পারে। প্রশিক্ষণ শেষে ওই সহকর্মী যখন ফিরে আসবে, আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সে কি প্রশিক্ষণ নিল, স্কুলকে বঞ্চিত রেখে এই যে সময়টা সে ওখানে ছিল, কি প্রশিক্ষণ নিল সেটা অন্য শিক্ষকদের মাঝে ডিসেমিনেট করা, আমাদের যে স্টাফ মিটিংটা হয় সেখানে এটাকে শেয়ার করা। কিন্তু বাস্তবিক এটা হয়? আমি বলতে পারি যে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে এটা হয় না। শিক্ষক যখন প্রশিক্ষণ থেকে ফিরে আসে, যেটি জানতে চাওয়া হয় প্রচ্ছন্নভাবে, সেটি হচ্ছে যে আপনার কেমন আয় হলো। সুতরাং প্রশিক্ষণ থেকে আমি কোন দক্ষতাটা অর্জন করলাম সেটা অন্যদের মধ্যে ডিসেমিনেট করার যে প্র্যাকটিস, এটা কিন্তু ওইভাবে গড়ে ওঠেনি। একদিনে হয় নাই, নিশ্চয়ই অনেক দিনই এগুলো তৈরি হয়েছে আমাদের মধ্যে, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে, অনেক শিক্ষকের অনেক ভালো প্র্যাকটিস আছে আমাদের দেশে, আনাচে কানাচে বিভিন্ন জায়গায় অনেক ভালো প্র্যাকটিস আমরা দেখতে পাই। কিন্তু ওই ভালো প্র্যাকটিসটাকে আমরা কখনো মোটিভেট করি না, রিকগনাইজ করি না। যেমন এটা কেমন, একজন ভালো শিক্ষক যখন স্টুডেন্টকে মোটিভেট করে, লার্নারদেরকে নিয়ে কাজ করে বিভিন্ন ধরনের, তখন উচিত হচ্ছে প্রতিষ্ঠান প্রধান তাকে রিকগনাইজ করবে, তাকে একটা থ্যাঙ্কস দেবে, তাকে মাসিক যে মিটিংগুলো থাকে সেখানে তার নাম নিয়ে প্রশংসা করবে, পারলে তাকে একটা ইনসেন্টিভ দেবে। এরপর কে দিবে? উপজেলায় যিনি শিক্ষা কর্মকর্তা থাকে সে তাকে রিকগনাইজ করবে, তাকে একটা থ্যাঙ্কস দিবে, অথবা তাকে একটা চিঠি দিয়ে জানাবে। তারপর কে করবে? যিনি জেলাতে থাকে, জেলা শিক্ষা প্রশাসক, সে এটা জানবে, এটা অন্য স্কুলে ছড়িয়ে দিবে যে অমুক শিক্ষক তো এই কাজটা করেছে। তারপর হচ্ছে ন্যাশনালি এটাকে রিকগনাইজ করা হবে। এই যে রিকগনিশন যে মডেলটা টোটালি অনুপস্থিত। কিছু ক্ষেত্রে রাষ্ট্র করে, বছরে যেমন সাপ্তাহিক কিছু প্রোগ্রাম থাকে, মেধা অন্বেষণ বা এই ধরনের প্রোগ্রামগুলো থাকে, কিন্তু এটা যথেষ্ট না। এটাকে যদি আমরা সারা বছরব্যাপী নার্চার করতে না পারি, তাহলে এই ইনোভেশনগুলো, এই ভালো শিক্ষকগুলো তৈরি হবে না। শুধুমাত্র প্রশিক্ষণ দিলে হবে না, প্রশিক্ষণ দেওয়ার পরে এটাকে নার্চার করতে হবে এইভাবে রিকগনাইজ করে, যে জিনিসগুলোর অভাব আমরা দেখি। তো এই ক্ষেত্রে সরকারের ভালো যে সাইটগুলো আছে, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে প্রশিক্ষণগুলোকে যদি ব্লেন্ডেড করে আমরা এটাকে এটার থিওরি পুরো পার্টটাই যদি আমরা অনলাইনে দিতে পারি, আর সেই ক্ষেত্রে যদি শিক্ষকরা ফেস টু ফেসে আসার আগে ওইটা করে, এবং সেখানে যদি এমন কোনো অ্যাক্টিভিটি থাকে যে আপনি প্রশিক্ষণটা অনলাইনে নিজে নিজে নেবেন, ওইটুকু নিজে তৈরি করবেন, তৈরি করে এসে আপনি ফেস টু ফেস এটা উপস্থাপন করবেন, তাহলে শিক্ষক এটা পছন্দ না করার কোনো কারণ নেই। পাশাপাশি হচ্ছে ওই যে ফিরে যাওয়ার পরে প্রতিষ্ঠান প্রধান তাকে ধরবে, জানতে চাইবে। প্রশিক্ষণ শুধু প্রশিক্ষণকালীন সময়টুকু না, আসার আগেও প্রশিক্ষণ, প্রশিক্ষণকালীন ফিজিক্যাল টাইমটাও প্রশিক্ষণ, আবার ফিরে গিয়েও ডিসেমিনেশন, মানে পুরো একটা ইকোসিস্টেম। যে ইকোসিস্টেমটাকে যদি আমরা প্রমোট করতে পারি, তাহলে ফিজিক্যাল অনলাইন এর মধ্যে আর কোনো আসলে ব্যবধান থাকবে না। আমরা ফিজিক্যাল ট্রেনিংয়ে অনলাইনটাকে রিকগনাইজ করব, আবার ফিরে গিয়ে দুইটাকে মিলে একটা অভিজ্ঞতা শেয়ারিং সেশন হতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ স্যার। আরেকটা বিষয় স্যার, খুবই নাইসলি আপনি বললেন যে আসলে রিকগনিশনের কথাটা। আমি আপনার কাছে বলতে পারি যে আমরা হয়তো বেশ কয়েক বছর যাবৎ সরকারিভাবেই শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা দিচ্ছি। এই জায়গাটাতে আমার একটু বিবেচনার প্রশ্ন আর কি, যে আমরা রাষ্ট্রীয়ভাবে হয়তো একজন দুজন শিক্ষককে সম্মাননা দিচ্ছি, এই প্র্যাকটিসকে আমরা করতে পারি কিনা, যে প্রত্যেকটা স্কুল প্রতি বছর তার প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক করুক। ধরেন শ্রেষ্ঠ শিক্ষক বললে স্বাভাবিকভাবে অন্যরা কি শ্রেষ্ঠ না, এরকম একটা প্রশ্ন চলে আসে। অবশ্যই তারাও কন্ট্রিবিউট করছে, কিন্তু একটা নির্দিষ্ট একাডেমিক ইয়ারে হয়তো একজন শিক্ষক একটা কমিটমেন্ট নিয়েছে যে আমি এই কাজটা করব, এবং সেই কমিটমেন্টটা সে অর্জন করেছে শিক্ষার্থীদের সাথে নিয়ে, তখন কিন্তু তাকে রিকগনাইজ করার একটা মাধ্যম হতে পারে শ্রেষ্ঠ শিক্ষক। এটা যদি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে শুরু হয়, এবং সকল প্রতিষ্ঠান যখন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করছে,
নিজেরা, তখন তাদের মধ্যে এক ধরনের মোটিভেশন থাকে। এবং এটাকে যদি আমরা আস্তে আস্তে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত যাই, তখন কিন্তু আমরা সারা দেশের এত প্রতিষ্ঠানে অনেক শিক্ষকের গল্প শুনতে Right. পাই, কিন্তু সেটা আমরা আসলে দেখি না। সো এইটা মনে হয় স্যার, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এরকম একটা রিকগনিশন প্র্যাকটিস যদি আমরা আসলে স্টার্ট করতে পারি, এটা আমাদের শিক্ষকদেরকে যেরকম অনেকটা মানে এগিয়ে নেবে, এবং এই মোটিভেটেড টিচাররা কিন্তু আসলে কাজ করবে আমাদের স্টুডেন্টদের জন্য, শিক্ষার্থীদের জন্য। তখন তারা কিন্তু আসলে আর ওই ক্লাস থেকে চলে যাওয়ার প্রবণতা, স্কুলে না আসার প্রবণতা এটা থাকবে না। এবং একজন মোটিভেটেড বা এনলাইটেড টিচার তো তার সহকর্মীকেও এনলাইটেড করবে নিশ্চয়ই, তাই না? তারাও শ্রেষ্ঠ হইতে চাইবেন, নিশ্চয়ই প্রতি বছর একজনই হবেন না। এটা স্যার আমি খুবই আমি আপনার এই রিকগনিশন মডেলটা, এটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষকদের জন্য। একটা বিষয় স্যার আপনাকে আবারও একটু জিজ্ঞাসা করতে চাই, আপনি দীর্ঘদিন যাবৎ আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ এবং এই নেটওয়ার্কিংয়ের সাথে জড়িত। সো প্রশিক্ষণে গেলে তো একটা নেটওয়ার্কিংও হয়, অনেক প্রতিষ্ঠানে শিক্ষকরা আসেন, তাদের মধ্যে জানাশোনা পরিচয় হয়, আস্তে আস্তে স্থানীয় পর্যায় থেকে জাতীয় আন্তর্জাতিক পর্যায়েও নেটওয়ার্কিং হয়। তো আমাদের শিক্ষকদের নেটওয়ার্কিং করাটা কতখানি গুরুত্বপূর্ণ, এইখান থেকে তারা আসলে কি বেনিফিট পেতে পারে স্যার, এটা যদি একটু আমাদেরকে আপনার অভিজ্ঞতা থেকে খুবই চমৎকার আরেকটি প্রশ্ন, যে এটি আমি যেটি আমার পেশাগত জীবনে আমি যেটি দেখেছি, যেটি বললেন যে শিক্ষকদেরকে নিয়েই তো আসলে ছিলাম পুরো জার্নিটাতে। তো যেটা দেখেছি যে মানুষ আসলে যেটা চায় রিকগনিশন, মোটিভেশন, মানে খুব বেশি অর্থ লাগে না। আমি শিক্ষকদেরকে নিয়ে কাজ করে দেখেছি যে যখন আমি তাকে একটু আদর করে বলি যে আপনি তো খুব চমৎকার একটা কাজ করেছেন, সে তখন নিজের পকেটের পয়সা খরচ করে এই কাজটাকে সে ডিসমিনেট করে। ফলে এই যে একটা জিনিস, যে বললেই আসলে সে কিন্তু কাজ করতে রাজি হয়ে যায়। এইটা যেমন, অন্যদিকে আমি দেখেছি যে কোনো স্কুলে অনেক ইনোভেটিভ প্রধান শিক্ষক আছেন আমাদের দেশে, যেটা আপনি বলতেছিলেন যে একজন শিক্ষক, শ্রেণীর শিক্ষক ভালো কাজ করলো, মাত্র 3 থেকে 500 টাকা খরচ করে সে একটা ক্রেস্ট তৈরি করে শিক্ষককে একটা কোঅর্ডিনেশন মিটিংয়ে ডেকে তাকে সম্মানিত করলো। ওই শিক্ষক কিন্তু এই যে সে যে ভালো লাগাটা ফিল করলো, এটি কিন্তু তার পরবর্তীতে দিনের পর দিন সেই ভালো লাগাটা বহন করে কিন্তু সে সেবাটা দিয়ে যাচ্ছে। সো এই যে একটা জিনিস, যেটা বলতেছিলেন যে শিক্ষকরা যদি নিজের প্রতিষ্ঠান থেকে সম্মানিত হয় এবং এই প্র্যাকটিসটা যদি প্রত্যেকটা প্রতিষ্ঠান শুরু করে, তাহলে এটি কিন্তু ছড়িয়ে যাবে এবং সারা দেশে এরকম প্রচুর শিক্ষক আমরা পেয়ে যাব, অ্যাট দ্য সেম টাইম আমরা পেয়ে যাব। এটা খুবই ভালো একটা জিনিস। আর আরেকটা বিষয় যেটা আপনি যেটা নেটওয়ার্কিংয়ের কথাটা যেটা বলেছিলেন, হ্যাঁ, শিক্ষকদের সঙ্গে কাজ করতে গিয়ে দেখলাম এই নেটওয়ার্কিংটা একটা দারুণ প্রভাব পড়ে তাদের পেশাগত লাইফে। সেটি কীরকম? আজকে আমরা যদি বলি যে বাংলাদেশের কোনো একটা প্রান্তে, কোনো একটা উপজেলায় আমরা শিক্ষকদেরকে নিয়ে কাজ করব, আমরা কিন্তু মুহূর্তেই আমরা জেনে যাই যে ওই উপজেলায় কারা এরকম মোটিভেটেড শিক্ষক, কারা এরকম নিজের পকেটের পয়সা খরচ করে শিক্ষার জন্য কাজ করতে চান। এটা কিন্তু আমরা পেয়ে যাই। কেন পেয়ে যাই? ডিউ টু হচ্ছে এই নেটওয়ার্ক। এবং রাইটলি আপনি একটু আগে বলেছিলেন টিচার্স পোর্টালের কথা। টিচার্স পোর্টালের মাধ্যমে আসলে আমরা সেই 2012 সাল থেকে কিন্তু একটু একটু করে আমরা এই ধরনের একটা নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হয়েছি, যেটি আজকে আসলে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় যে শিক্ষকরা যদি তাদেরকে যদি মোটিভেশনটা ঠিকমতো দেওয়া যায়, রিকগনাইজ করা যায়, পেশাগত উন্নয়নের মধ্যে রাখা যায়, তাহলে বাংলাদেশের এডুকেশনের চেহারা বদলে দেওয়া সম্ভব। স্যার, টিচার্স পোর্টাল কি একটা অনলাইন প্ল্যাটফর্ম, নাকি এটা একটা এই প্ল্যাটফর্মের বাইরেও আসলে কিছু আপনার কাছে শিক্ষকদের অনুভূতিতে আপনি কি হিসেবে দেখেন? আমাদের শিক্ষকরা নিশ্চয়ই তাদের অনুভূতি শেয়ার করবে এই আলোচনার কমেন্টে, বাট আপনার কাছ থেকে আমি আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা শুনতে চাচ্ছি যে এটা কি শুধু প্ল্যাটফর্ম সেন্ট্রিক একটা কমিউনিটি, নাকি এটা আসলে আমাদের প্ল্যাটফর্মের বাইরেও আসলে অস্তিত্ব আছে? আমাদের দেশে তো আসলে এই ধরনের বিষয়গুলো নিয়ে ওইভাবে আলোচনা হয় না। এবং আমরা যেটা করি, শিক্ষক হিসেবে যোগদানের পরে আমাকে সারাক্ষণ ডুবে থাকতে হয় টিচিং লার্নিংয়ের মধ্যেই। ইভেন আমার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট যে প্রয়োজন, এটাও খুব ভালোভাবে আলোচিত হয় না আমি যেখানে কাজ করি সেই জায়গাটাতে। এখন বিষয়টা হচ্ছে যে পৃথিবীর সব দেশে প্র্যাকটিসটা কি, যে কোনো প্রফেশনের জন্য তার একটা নেটওয়ার্কিং থাকবে, যেটাকে আমরা পেশাগত ভাষায় বলি পিএলসি, প্রফেশনাল লার্নিং কমিউনিটি। আসলে ওই সেন্স থেকে কিন্তু টিচার্স পোর্টাল প্রফেশনাল লার্নিং কমিউনিটি, অর্থাৎ এটা এমন একটা কমিউনিটি, এমন একটা পেশাগত জায়গা যেখানে আমরা থাকবো, আমার পেশাগত যে অনুভূতিগুলো আছে আমি এখানে শেয়ার করব, আমার যদি একটা ভালো ইনোভেশন থাকে সেটা আমি এখানে শেয়ার করব, আমার দূরের আরেকজন সহকর্মী আমার এটা দেখবে, নিজে ব্যবহার করবে,
তার একটা ইনোভেশন থাকলে এখানে সে শেয়ার করবে, আমি দেখব, দেখে শিখব। শিক্ষকদের মধ্যে এই যে একটা যোগাযোগ এবং একজন আরেকজনের কাছ থেকে শেখার যে সংস্কৃতিটা, এর জন্য মূলত আসলে এই প্রফেশনাল লার্নিং কমিউনিটি, যেটা আমরা টিচার্স পোর্টাল হিসেবে জানি। এখানে একদিকে যেমন আমরা আমাদের দৈনন্দিন কাজের একটা পার্ট হিসেবে আমরা যে কন্টেন্টগুলো ইউজ করি, এগুলোকে আমরা শেয়ার করতে পারি। আমরা চাইলে আমাদের পেশাগত যে অনুভূতিগুলো আছে সেগুলো শেয়ার করতে পারি। চাইলে একজন ভালো শিক্ষকের যে বিষয়বস্তুগুলো আমরা এখানে পাই সেটাকে আমরা রিকগনাইজ করতে পারি, তাকে একটা থ্যাঙ্কস দিতে পারি। এই যে কালচারগুলো, এগুলো যখন ডেভেলপ করবে তখন সামগ্রিকভাবে পেশাগত এই শিক্ষকের পেশাগত দিকটা ডেভেলপ করবে। এই এই পুরো পার্টের অনেক বড় একটা অংশ হচ্ছে আমরা অনলাইনেই দেখি কার্যক্রমটা হয়, কিন্তু একটা অঞ্চলের শিক্ষক যখন আরেকটা অঞ্চলের শিক্ষকের সাথে ফিজিক্যালিও মিট করে বা দেখা করে বা বিভিন্ন কাজের কারণে তাদেরকে হয়তো বা একসাথে কাজ করতে হয়, এইটা আসলে শিক্ষকদেরকে আসলে কিভাবে মোটিভেট করে বা তারা কি ধরনের আসলে একটা প্রেরণা তারা এখান থেকে পায়? আপনার এই জায়গাটা আমি একটু জানতে চাচ্ছিলাম আর কি। আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, আমি যেটা ফিল করি যে শিক্ষকের এম্পাওয়ারমেন্টটা খুব জরুরি। শিক্ষক যখন এম্পাওয়ার্ড হয় তখন সে নিজের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট যে একদিকে করে, অন্যদিকে নিজের সেরাটা হচ্ছে লার্নারদেরকে দেয়। তো টিচার্স পোর্টাল যখন এটাতে আমরা কাজ শুরু করি, এটা সারা দেশের অনেক শিক্ষকরা যখন এর সঙ্গে জড়িত হলো, যখন পরস্পরের সান্নিধ্যে আসলো, যখন একজনের বেস্ট প্র্যাকটিসগুলো আরেকজন শেয়ার করা শুরু করলো কিংবা শিখলো, আস্তে আস্তে তারা ফিল করলো যে আমরা এই ভার্চুয়াল জগৎ থেকে ফিজিক্যাল জগতেও যাব। যার ফলে আমরা দেখেছি প্রায় প্রতি বছর কোনো না কোনো বিভাগে শিক্ষকরা নিজেরা এ ধরনের একটা গেট টুগেদার আয়োজন করেছে, সম্মেলন করেছে। এবং এই যে সম্মেলন এবং গেট টুগেদারটা কি মিন করে শিক্ষকের এম্পাওয়ারমেন্ট। যে কাজগুলো হয়তো রাষ্ট্রকে অনেক টাকা খরচ করে করতে হতো, কিন্তু আজকে যখন দেখি শিক্ষকরা এই টিচার্স পোর্টালের কল্যাণে এক একটা জায়গাতে নিজেরা এই ধরনের গেট টুগেদার করছে, তখন আমার কাছে সত্যিকার অর্থে মনে হয় যে শিক্ষকরা কিছুটা হলেও এম্পাওয়ার্ড। আমি স্যার আরেকটা বিষয় আপনাকে একদম ব্যক্তিগত পর্যায় থেকে জিজ্ঞেস করতে চাই। আপনি আপনার মানে হোম ডিস্ট্রিক্ট নরসিংদী, সো আপনার জেলায় অনেক শিক্ষকরা আছেন যারা আপনার সাথে কাজ করেন, অনেক দিন যাবত আপনি তাদেরকে মানে মোটিভেট করছেন, নার্চার করছেন, এক ধরনের একটা বন্ডিং তৈরি করেছেন। তো আপনার কি মনে হয় যে এটা আপনার পেশাগত দায় থেকে বা দায়িত্ব থেকে করেছেন, নাকি আপনার জেলার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তাদেরকে মানে কিভাবে আপনি আসলে গাইড করছেন, এবং এই ধরনের গাইডেন্স ওই পুরো জেলায় যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আছে তাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলছে? ধন্যবাদ, খুব সুন্দর আরেকটি প্রশ্ন, যে এটার আমার কাছে দুটো উত্তর। প্রথমটা হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে শুনে আসছি যে নরসিংদী জেলা হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত বা ইত্যাদি ইত্যাদি, কিছু কিছু ক্ষেত্রে কলা বা এই জাতীয় কথাও শোনা যায়, বাট জেলা ব্র্যান্ডিংটা ছিল মূলত তাঁত শিল্পের মেলা নরসিংদী জেলা। এটা একটা কারণ ছিল যে তখন আমার কাছে মনে হতো যে তাঁত শিল্প কেন, শুধু শিল্প কেন, এডুকেশনও নরসিংদী ভালো হবে, এটা একটা ছিল। দ্বিতীয়ত হচ্ছে আমি যখন ওই যে 2010 সালে একটা সরকারি প্রোগ্রামে আমি নিউজিল্যান্ডে যাই, প্রোগ্রাম শেষ করে যখন আমি দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমাদের একটা সমাপনী প্রোগ্রাম হচ্ছিল। সেখানে বিশ্ববিদ্যালয়ের যিনি ওখানে, সম্ভবত আমি ভুলে গিয়েছি, সেকেন্ড ম্যান, অর্থাৎ ওটা কি ভাইস প্রেসিডেন্ট সম্ভবত বলে, ভাইস চ্যান্সেলর, আমরা যেরকম প্রো ভিসি বলি ওইটা হয়তো ওখানে বলে না, অন্য কোনো একটা শব্দ ইউজ করে, আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছিল যে তোমার তো শেষ, তুমি তো ব্যাক করছো তোমার দেশে, এই নিউজিল্যান্ড থেকে তুমি কি নিয়ে যাচ্ছ? তো তারই প্রশ্নটা হঠাৎ করে আমার কাছে মনে হলো যে অনেক কঠিন একটা প্রশ্ন সে আমাকে করলো, আমি কি নিয়ে যাচ্ছি আসলে। তো আমি ওই দিনই সাথে সাথে তাকে উত্তরটা দিতে পারি নাই। তখন আমি তাকে একটু সময় চেয়ে নিয়েছিলাম, সময় চেয়ে নিয়ে আমি একটু চিন্তা করে পরে তাকে জানাই যে আমি আসলে কী নিয়ে আসছি, তোমার দেশ থেকে কী নিয়ে যাচ্ছি। তো আমার কাছে যেটা মনে হলো যে ওই দেশ থেকে নিয়ে এসেছি যেটা, সেটা হচ্ছে মোটিভেশন, এবং শিক্ষকরা যে কত পরিশ্রম করে তার যে একটা পার্থক্য, আমি আমার দেশে কতটুকু করি আর ওনারা ওনাদের দেশে কতটুকু পরিশ্রম করে, এই পরিশ্রমটা আর হচ্ছে যে মোটিভেশনটা, ঠিক ওখানে আমি বলেছিলাম যে আমি তোমার দেশে যা দেখে গেলাম, গিয়ে বাংলাদেশে যদি এরকম একটা দুইটা প্রতিষ্ঠানকে আমি একটু চেঞ্জ করতে পারি, তাহলে তোমার দেশে এসে এই যে আমি যা নিয়ে গেলাম এটা আমার সার্থক হবে। তো সেইখান থেকে এই অনুপ্রেরণাটা পাওয়া, আমার ভিতরে কাজ করতে, ওই যে শিল্প থেকে শিক্ষায় নরসিংদী এগিয়ে যাবে, পাশাপাশি হচ্ছে ওখানে কমিটমেন্ট করে আসছিলাম যে আমি অন্তত একটা দুইটা প্রতিষ্ঠানকে চেঞ্জ করব।
তো সেই কমিটমেন্টটা আমার অন্তরে সবসময় আমি লালন করেছি, এখনও করি, এবং সেই জন্য আমি চেষ্টা করেছি আমি আমার মেধা, মননশীলতা, আমার চিন্তা দিয়ে শিক্ষকদেরকে নিয়ে একটা কমিউনিটি করতে আমার নরসিংদীতে, এবং তারা খুবই কমিটেড। এখানে আমাদের এই গ্রুপটার মধ্যে অনেক ভালো প্রধান শিক্ষক আছেন, শ্রেণী শিক্ষক আছেন, প্রাইমারি লেভেলের শিক্ষকরা আছেন, এবং এরা এতটাই মোটিভেটেড। বিশেষ করে আমি যদি দু একটা প্রাইমারির কথা বলি, এরা হচ্ছে যে একটা স্কুলে 3 বছর থাকবে, 3 বছর থেকে স্কুলটাকে চেঞ্জ করবে, মানুষের হাতে পায়ে ধরবে যে ভাই এখানে একটু বিনিয়োগ করেন, একটা বিল্ডিং করে দেন, একটা ক্লাসরুম করে দেন, আমাকে একটা প্রজেক্টর কিনে দেন। এই স্কুলটাকে দাঁড় করিয়ে 3 বছর পরে সে গিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বলবে আমাকে আরেকটা স্কুলে বদলি করে দেন, যেটাতে কিছু নেই। যেটা উল্টা হয়, উল্টা যে ভালো স্কুলে যাওয়ার জন্য সবাই তদবির করে, সে অন্য স্কুলে যাচ্ছে অন্য স্কুলে যাচ্ছে। ওই স্কুলটাকে ডেভেলপ করার জন্য। এরকম মানে প্যাশনেট ডেডিকেটেড লিডার তৈরি হয়েছে। এরকম লিডার তৈরি হয়েছে আমাদের প্রাইমারি লেভেলে। জি। এখন এরা আবার কেউ কেউ হচ্ছে যে আমি আবার এদেরকে রিকগনাইজ করার পরে দেখেছি জাতীয় পর্যায়ে অনেকে কাজ করতেছে, তো এটি আমার ভালো লাগার একটা জায়গা। দ্বিতীয় আরেকটা হচ্ছে সেকেন্ডারি লেভেলে কিছু প্রতিষ্ঠান তৈরি হয়েছে যারা এরকম খুব মোটিভেটেড এবং ন্যাশনালি রিকগনাইজড। কিছু কিছু প্রতিষ্ঠান হচ্ছে যে তারা তাদের কাজকর্ম দিয়ে ন্যাশনালি রিকগনাইজডও হয়েছে ইতিমধ্যে। পাশাপাশি শিক্ষার্থীদেরকে যে ট্র্যাকিং করাটা, মানে মাধ্যমিক পর্যায়ে দু একটা প্রতিষ্ঠান এমন জায়গায় গিয়েছে যে তারা হচ্ছে যে আমি আমার এই শিক্ষার্থীকে নার্চার করে এসএসসি পাশ করে ছেড়ে দিয়েছি তা না, তারা আবার দেখছে যে এই শিক্ষার্থীটা কোথায় যাচ্ছে, তার পথটা কোথায়, সেই পর্যন্ত কিন্তু তারা ট্র্যাক করতেছে। এবং এই যে অ্যালামনাই যে কনসেপ্টগুলো, এগুলো চালু করেছে তারা স্কুলে। এবং এখন দেখা যাচ্ছে যে স্কুলে যখন একটা ভালো প্রোগ্রাম হয়, ওই যে স্টুডেন্টগুলো যারা বেরিয়ে গিয়ে এখন ভালো কাজ করতেছে, তারা এখন সেখানে যুক্ত হচ্ছে এই অ্যালামনাইয়ের মাধ্যমে। তো এই যে প্র্যাকটিসগুলো যেগুলো আসছে আমার নরসিংদীতে বেশ কিছু স্কুলে, যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আমি খুব এনজয় করি এগুলো। এই কাজটা স্যার আপনি কিভাবে করছেন? আপনি কি শুধু ওই প্রতিষ্ঠান প্রধান বা কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেন, নাকি প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্ট কমিটি থাকে বা ওই প্রতিষ্ঠানে যারা মানে কেউ হয়তো বা প্রতিষ্ঠাতা থাকে তাদেরকেও আপনি আসলে মোটিভেট করেন? মানে কিভাবে আসলে এই স্টোরিগুলো আপনি ক্রিয়েট করছেন? এটি হচ্ছে যে প্রথমত আমাদের একটা গ্রুপ আছে, আমরা যেটা করি প্রতি 15 দিনে এই গ্রুপে একটা মিটিং করি। এটা বললে অত্যুক্তি হবে না যে প্রত্যেক বৃহস্পতিবার রাত 9:30টায়, আজকেও সেই মিটিংটা আছে। তো ওই মিটিংটাতে আমার ফার্স্ট টার্গেট থাকে হচ্ছে যে এই শিক্ষকগুলো হবে হচ্ছে যে মানে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো মোটিভেটেড হবে এটা। দ্বিতীয়ত হচ্ছে বলি যে আপনি যদি শ্রেণী শিক্ষক হন, আপনার একটা এরিয়া আছে, আপনার হলো নিজের ক্ষমতা দেখানোর একটা এরিয়া আছে। আপনি যদি প্রতিষ্ঠান প্রধান হন, আপনার একটা ক্ষমতা দেখানোর এরিয়া আছে, যে জায়গাটায় আপনি স্বাচ্ছন্দ্যে চেঞ্জ করতে পারেন। আপনাকে এসএমসি সভাপতি কিছু বলবে না, রাষ্ট্র কিছু বলবে না, করতে পারেন। তো এই জায়গাগুলো মোটিভেট করার পরে সেকেন্ড অপশন হচ্ছে তাকে এই জায়গাটা চিনিয়ে দেওয়া যে আপনি একটা ক্লাসরুমের লিডার, আপনি একটা ক্লাসরুমের নেতা। সুতরাং এই ক্লাসরুমের ভিতরের যে চেঞ্জগুলো, এটা কিন্তু আপনি স্বাচ্ছন্দ্য করতে পারেন। মানে ক্লাসরুমে একজন টিচার কী করছেন, এটা তো বাইরের কারো পক্ষে সম্ভব চেনা, জানা, বোঝা বা ইন্টারফেয়ার করা। উনি স্টুডেন্টকে যেভাবেই চান সেভাবে এঙ্গেজ করতে পারবেন, যেভাবে চান সেভাবে শেখাতে পারবেন। তার মানে ওই জায়গাটাতেই যদি সে স্বাচ্ছন্দ্য নিয়ে করতে পারে, তাইলে সে একটা চেঞ্জ মেকার। একইভাবে যিনি প্রতিষ্ঠান প্রধান তাকে তখন বলে দিচ্ছি যে দেখেন আপনার প্রতিষ্ঠানে কত ধরনের কাজ হয়, তখন উনি হয়তো বলতেছে এত ধরনের কাজ হয়, তাহলে এখান থেকে একটু মার্কিং করেন তো কোন কাজগুলো আপনি করতে পারেন কারো কনসার্ন ছাড়া। তখন সে বলে যে আমি তো এই এতগুলো কাজ করতে পারি নিজে, এটার জন্য তো আমার সভাপতিকে জিজ্ঞেস করতে হয় না, এটা তো জেলা শিক্ষা অফিসারকে জিজ্ঞেস করতে হয় না, এটার জন্য তো আমাকে রাষ্ট্রকে জিজ্ঞেস করতে হয় না, তো আমি পারি, তাহলে এগুলো চেঞ্জ করছেন না কেন? তখন সে হঠাৎ করে নিজেকে আবিষ্কার করে, আরে আমি তাই তো, আমি তো করতে পারি। এবং এইগুলো করতে অনেক অর্থ লাগে, কয় না এই অর্থ তো আমার কাছে আছে, আমার অ্যাকাউন্টে তো টাকা আছে, তাহলে করেন। তখন উনি করে, এইটা একটা জায়গা। দ্বিতীয়ত হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যখন শিক্ষক আবার আটকে যান, তখন আবার এসএমসি নিয়ে বসলে আমি এরকম 1-2টা প্রতিষ্ঠানে গিয়েছি, গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যখন বোঝানোর চেষ্টা করেছি তখন তারা আবার এটা ফিল করে শিক্ষককে অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানকে স্বাধীনতা দিয়েছে এই চেঞ্জের। তো এগুলোই ছিল আসলে মূল মন্ত্র, একটু একটু করে মানে নিজে থেকে শুরু করা। এই জায়গায় স্যার মানে আপনি তো কিছু প্রতিষ্ঠানের সাথে কাজ করে অভিজ্ঞতা আছে স্যার, মানে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো সেকেন্ডারি লেভেলে, কিন্তু অনেক প্রতিষ্ঠান তো এগুলো করতে পারছে না। চ্যালেঞ্জগুলো আসলে কি? মানে এটা কি ফ্যাসিলিটির চ্যালেঞ্জ না মাইন্ডসেটের চ্যালেঞ্জ? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে আমি পার্সোনালি মনে করি এটা টোটালি হচ্ছে মাইন্ডসেটের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি যদি চাই আমি করতে পারি, আমি অনেক চেঞ্জ জানতে পারি। 2-1টা জায়গা হয়তো আমি পারবো না, এটার ক্ষেত্রে হয়তো আমার পারমিশনের ব্যাপার আছে, অর্থের ব্যাপার আছে, বাট অনেক জায়গাগুলো আমি পরিবর্তন করতে পারি এবং টোটালি মাইন্ডসেটের প্রবলেমটা। স্যার আপনি কিছু কিছু প্রতিষ্ঠানকে গাইড করে ইমপ্রুভ করেছেন। আমি যদি একদম ধরেন
প্যাশনের জায়গা থেকে বলি, হ্যাঁ? ধরেন আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কখন বলবেন? একটা স্টুডেন্ট বা একটা প্যারেন্টস তার সন্তানকে একটি স্কুলে যখন দিচ্ছে, সেই স্কুল থেকে যা, যা কিছু প্রত্যাশা করে, সকল ধরনের শিক্ষার উপকরণ, শিক্ষার যেই আমাদের যে লক্ষ্য সেগুলো অর্জন করা, পাশাপাশি তার সুস্থতা, তার যে রিকগনিশন সবকিছু যদি সে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পায়। এমন একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান করতে আসলে আমাদের কি ধরনের আয়োজন থাকা প্রয়োজন? আমরা জানি আমাদের রাষ্ট্রের যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি সেই অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিছু, কিছু ক্ষেত্রে ধুঁকতেছে। অনেক ফ্যাসিলিটি সব জায়গায় নাই। কিন্তু একটা প্রপার এডুকেশন ইনস্টিটিউশন আসলে চেহারাটা কেমন হওয়া উচিত? আপনি বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন, আপনি ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন, পড়াশোনা করেছেন, নিউজিল্যান্ডে গিয়েছেন বললেন। সো ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স থেকেও আপনি যদি আমাদেরকে বলেন যে বাংলাদেশের প্রেক্ষিতে, হ্যাঁ, একটা আদর্শ স্কুলের মানদণ্ডগুলো কী হবে? খুব কঠিন এটার উত্তরটা দেয়া। কারণ হচ্ছে যে এতগুলো ইন্ডিকেটরের সঙ্গে জড়িত, এটার এক কথায় উত্তরটা দেয়া খুব কঠিন। তবে আমি এখানে একটা এক্সাম্পল শুধু সেট করি, সেটা হচ্ছে যে একটা ভালো স্কুলের যে চাহিদা এটা কত। আমারই একজন বন্ধু, অনেকদিন পর তার সঙ্গে দেখা, সে খুব দৌড়াচ্ছে, সে খুব উদ্বিগ্ন। তো তার সাথে কথায় কথায় বলছিলাম যে তুমি কেন এত উদ্বিগ্ন কেন, কারণটা কি? তখন সে বলতেছিল আমাকে যে বন্ধু, তুমি তো শিক্ষায় আছো, তুমি আমাকে একটা স্কুলের নাম বলো বাংলাদেশের যে কোনো জায়গায়, যে স্কুলটাতে আমি আমার সন্তানটাকে দিয়ে আমি নিশ্চিত থাকব এবং তার এডুকেশন, তার ভ্যালুজ, তার ড্রিম, পরবর্তীতে তার নিজেকে এমপ্লয়েবল করা, ক্যারিয়ারটাকে ঠিক রাখা। এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমাকে ভাবতে হবে না, স্কুল এটা ভাববে। যত টাকা লাগে আমি দিব, মান্থলি যত টাকা খরচ করতে হয় আমি করব, তুমি আমাকে একটা স্কুলের নাম বলো। আমি কিন্তু তাকে কোনো স্কুলের নাম বলতে পারি নাই। এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম এই জন্য যে চাহিদাটা যে মানুষের মধ্যে আছে ভালো স্কুলের, এবং এর জন্য যে মানুষ পয়সা খরচ করতে তৈরি নিজের সন্তানের জন্য, এই এক্সাম্পলটা থেকে বোঝা যায়। মানে এটা তো আমাদের মানে যাদের সন্তান আছে সকল অভিভাবকদের একই কনসার্ন। একই কনসার্ন। এর কারণ হচ্ছে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনার সবচেয়ে প্রিয় বস্তুটা কী, প্রিয় সম্পদ কী, আমি বলবো আমার সন্তান। তাহলে আমি আমার সন্তানকে সবচেয়ে বেস্ট এনভায়রনমেন্টে দিতে চাই, যেখানে আমি দিয়ে আমার বিন্দুমাত্র কোনো চিন্তা করা লাগবে না, এবং এর জন্য যত পে করতে হয় আমি করতে রাজি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি যে এই ধরনের একটা জায়গার কথা কিন্তু আমি আমার ওই বন্ধুকে বলতে পারিনি। এটা হচ্ছে একদিকে। আর ভালোর কথা যদি বলি, আমার একদম শুরুতেই একটা প্রতিষ্ঠানের যখন স্বপ্নটা আমি দেখি, তখন আমার ফার্স্ট যেটা আমার চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে রেসপেক্ট দ্য নেচার। নেচারকে রেসপেক্ট করে আমাকে একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে, যেখানে একজন শিক্ষার্থী শুধু ক্লাসরুম না, পুরো এনভায়রনমেন্ট থেকে শিখবে, পুরো এনভায়রনমেন্ট থেকে নিজেকে তৈরি করবে। আর শেখার কথাটা যেটা আমরা বলি, আমরা অনেক সময় একটা ভুল শব্দ ব্যবহার করি, বলি আমি পড়াই, আমি শিখাই। আসলে আমি পড়াই না, আমি শিখাই না। আমরা কখনো কাউকে কিছু শেখাতে পারি না, পড়াতে পারি না। আমরা হচ্ছে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিই, আর প্রত্যেকটা লার্নার নিজে নিজে শেখে। ফলে ভালো প্রতিষ্ঠানের মানদণ্ডে গেলে প্রথমে আমার কাছে যেটা আসে সেটি হচ্ছে যেখানে নেচারের সাথে একটা সম্পর্ক থাকবে এবং প্রত্যেকটা লার্নার নেচারকে রেসপেক্ট করবে, নিজের মধ্যে সেই ভ্যালুসগুলো তৈরি করবে, এবং একটা সার্টেন পিরিয়ড পর আমরা তার ফলাফলটা দেখতে পাবো। অর্থাৎ ওই শিক্ষার্থী স্কুল থেকে বেরিয়ে যখন সে রাস্তায় যাবে, সে পরিবারে যাবে, সে অন্য সোসাইটিতে যাবে, তখন আমরা এটার একটা আউটকাম দেখতে পাবো। দেখব যে তার মধ্যে যে ভ্যালুসগুলো প্রতিষ্ঠিত হয়েছে সেগুলোর ব্যবহার আমরা দেখতে পাবো। তো এই জিনিসগুলো যদি চিন্তা করে একটা প্রতিষ্ঠানকে তৈরি করা যায়, তাহলে আমার কাছে মনে হয় সেই প্রতিষ্ঠানটা ভালো প্রতিষ্ঠান। শুধুমাত্র কন্টেন্ট রিলেটেড যে একাডেমিক যে পড়াশোনাটা, কিছু গাইডলাইন দেয়া, পড়া, পরীক্ষা দেয়া, ভালো রেজাল্ট করা, এটাকে আমি কোনোভাবেই একটা ভালো প্রতিষ্ঠান বলতে পারি না বা বলা উচিত না। ঠিক আছে স্যার, আমরা মানে আপনার ওই মানে মোরাল ভ্যালু, এথিক্যাল ভ্যালু এবং সিটিজেনশিপ স্কিল যদি তৈরি করতে পারে এবং তার মতো এনভায়রনমেন্ট যদি স্কুল প্রোভাইড করতে পারে, ওটাকে আপনি ভালো বলছেন, গ্রেট। বাট এখানে আমাদের তারপরেও ইনফ্রাস্ট্রাকচার, টিচার্স বা আমাদের একটা প্র্যাকটিস, স্কুলের সাথে যে প্র্যাকটিস, আমরা তো দেখছি যে বেশ কয়েক বছর যাবত, আমি যদি 2019 থেকেই বলি, কোভিডের পর থেকে দীর্ঘদিন ওই স্কুল বন্ধ ছিল। এরপরে আমাদের শিক্ষায় বেশ কিছু কিন্তু ধাক্কা এসেছে ব্যাক টু ব্যাক, হ্যাঁ। আমাদের নানান কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে, শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে সরে গেছে। তো এখন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থী এবং শিক্ষকদের সম্পর্কটা কিছুটা হলেও
মানে আগের থেকে বিচ্ছিন্ন। আবার হয়তো বা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এই জায়গাতে প্রতিষ্ঠানের প্রতি স্থানীয় কমিউনিটি বা মানুষের বা শিক্ষার্থীদের এই আগ্রহটা আরও কীভাবে আসলে বাড়ানো যায়? কী ধরনের ইনিশিয়েটিভ নিলে এই জায়গাটা আবার একটু একটা সঞ্জীবনী তৈরি হবে আর কি? চমৎকার! খুব ভালো একটি প্রশ্ন। প্রথমত হচ্ছে যে একটা প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান হলে আমরা অনেক সময় মনে করি যে খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। বিষয়টা আসলে তা নয়। আমার সুযোগ হয়েছিল যে ভুটানের এডুকেশন সিস্টেম দেখার। তো ওখানে গিয়ে যেরকম দেখলাম যে ওদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার না। বাট লার্নাররা লার্নারদের যে ডেভেলপমেন্ট সেটা অনেক হাই, মানে আমাদের তুলনায়। তাদের যে ডেভেলপমেন্টের যে মানদণ্ড সেখানে ইনফ্রাস্ট্রাকচার খুব বেশি ভূমিকা রাখছে না। কিন্তু একটা বেবি, একটা লার্নার যে তৈরি হচ্ছে তাদের যে ডেভেলপমেন্ট, তাদের যে চিন্তা চেতনা এটা অনেক হাই। তাহলে এটা কীভাবে হয়েছে? প্রশ্ন আসে। এই প্রশ্নের উত্তরে যদি প্রথম যে শব্দটা আমি ব্যবহার করতে চাই সেটা হচ্ছে এটাকে বলা হয় লার্নিং টিম। আমি যদি প্যাডাগজির ভাষায় বলি এটা হচ্ছে লার্নিং টিম। অর্থাৎ আমার বেবিটা যেখানে পড়ছে, আমার সন্তানটা যেখানে পড়ছে সেখানে তার পড়াশোনার জন্য শুধু শিক্ষকই দায়ী না। দায়ী হচ্ছে এই শ্রেণী শিক্ষকের সাথে সাথে স্কুল এনভায়রনমেন্ট, দায়ী হচ্ছে এই স্কুলটা যারা পরিচালনা করে তারা, দায়ী হচ্ছে যে পথ দিয়ে সে স্কুলে যায় সে পথের যে মানুষগুলো সেগুলো দায়ী হচ্ছে স্কুলের সামনে কোন ধরনের মানুষজন বসবাস করতেছে, কোন ধরনের প্রতিষ্ঠান সেখানে আছে, এই সব কিছু আসলে তার জন্য দায়ী। ইভেন আমি বাবা হিসেবে তার লার্নিংয়ের জন্য দায়ী। এই সবগুলো মানুষ মিলে এটাকে আসলে বলা হচ্ছে লার্নিং টিম। কিন্তু আমাদের দেশে কী হয়? আমাদের দেশে মনে হচ্ছে যে আমি আমার সন্তানকে স্কুলে দিয়েছি, তাকে মানুষ করা, তাকে লেখাপড়া শেখানো, তাকে ভ্যালুস শেখানো সব কিছুর দায় হচ্ছে ওই একজন শিক্ষকের। টোটালি ভুল কনসেপ্ট, ব্লেম কনসেপ্ট। সুতরাং এই যে লার্নিং টিমটা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে আসলে একটা লার্নার প্রপারলি আসলে এডুকেশনটা পাবে না এবং প্রপারলি বেড়ে উঠবে না। যে কালচারগুলো আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি, এই যে অনেক সময় বলা হয় যে আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, এত স্টুডেন্ট যেখানে টিচার পারছে না তাকে কন্ট্রোল করতে, তাকে গাইডলাইন দিতে, এটা ভুল। পৃথিবীর অনেক দেশে এরকম অনেক বেশি স্টুডেন্টরা ক্লাসরুমে আছে, কিন্তু তারা কীভাবে করছে? কারণ হচ্ছে তারা ওখানে তাদের যে নিয়ম শৃঙ্খলা ভ্যালুজ এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যেটা হচ্ছে যে প্রত্যেকটা বেবি, প্রত্যেকটা লার্নার ওই নিয়মগুলো মেনে চলে। যখন নিয়ম মেনে চলে তখন বেশি মানুষ কোনো সমস্যা না। ইভেন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন ঢাকার রাস্তায় আমি যখন হাঁটি আমি হাঁটতে পারি না। কেন? সব মানুষই হচ্ছে নিয়মটা ব্রেক করছে। কিন্তু প্যারিসের রাস্তায় এর চেয়ে মানুষ বেশি, কিন্তু সেখানে কোনো সমস্যা নাই হাঁটতে, কারণ সব মানুষ নিয়ম মেনে চলছে। ফলে এই যে একটা শৃঙ্খলার জায়গা সেটা যদি প্রতিষ্ঠানগুলোতে না থাকে তাহলে আসলে আমাদের সন্তানরা ভালোভাবে বেড়ে উঠতে পারবে না। স্যার, লার্নারদের আরেকটা বিষয় নিয়ে আমাকে একটু বেশ কিছুদিন যাবতই ভাবাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের স্কুল সিস্টেম থেকে বা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে লার্নারদেরকে হয়তো নানানভাবে সার্টিফিকেট দিয়ে বের করে দিচ্ছি, কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে তারা আবার এই পারফর্মটা করতে পারছে না। একটা বড় ক্রাইসিস এমপ্লয়ারদের, যারা তাদেরকে চাকরি দিচ্ছে বা তাদেরকে রিক্রুট করছে, তারা বলছে যে তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে যোগ্যতা নাই, দক্ষতা নাই, কিংবা ক্যাপাসিটি নাই টু ওয়ার্ক এজ এ এমপ্লয়ি। তো এই জায়গাতে আসলে মানে আমরা শুনছি যে 21st সেঞ্চুরি স্কিল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেন আমাদের স্কুলগুলো বা কলেজগুলো 21st সেঞ্চুরি স্কুল দিতে ব্যর্থ হচ্ছে? এখানে আসলে কী কী ইমপ্রুভমেন্ট করা দরকার? এক, দুই হচ্ছে যে লার্নাররা আসলে কীভাবে নিজেরাই বিয়ন্ড এডুকেশন সিস্টেম বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করতে পারে? একটি ভালো প্রশ্ন। আমি ধন্যবাদ দিই আপনাকে যে একটু একটু করে আমরা কিন্তু প্রাইমারি সেকেন্ডারি পেরিয়ে এখন কিন্তু অন্য আরেকটা পর্যায়ে চলে আসছে আমাদের আলোচনাটা। প্রথমত হচ্ছে যে একটা গ্যাপ এখানে আছে, এটা আমি প্রথম এক কথায় বলিনি। দ্বিতীয়ত বলি, যেমন আমি একটা প্রজেক্টের পিডি হিসেবে এখন কাজ করি। তো আমার এখানেও কিছুদিন আগে আমি দুটো ছেলেকে নিয়োগ দিয়েছি এমপ্লয়ি হিসেবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি ওভারঅল বলি যে এই ছেলেটির কাছ থেকে আমি কি প্রত্যাশা করি, ওর কাছ থেকে আমি প্রত্যাশা করি যে সে কোনো একটা বিষয়ে নিজে সিদ্ধান্ত নিতে পারবে, নিয়ে সে দুটো লাইন লিখতে পারবে, অর্থাৎ একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাতে পারবে বা আমাদেরকে জানাতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে সে আমাদের এই প্রজেক্টের যত ধরনের স্টেক হোল্ডার আছে তার সঙ্গে সে কমিউনিকেশনটা করতে পারবে। কমিউনিকেশনটা কেমন? কখনো ভার্বাল কমিউনিকেশন, কখনো রিটেন কমিউনিকেশন, কখনো সেটা বাংলায়, কখনো বা সেটা দু লাইন ইংলিশ। তো এই কমিউনিকেশনটা সে ভালো করতে পারবে। যখন রিটেন কমিউনিকেশনগুলো আসে তখন কিন্তু আমরা খুব প্রবলেমে পড়ে যাই, আমরা তখন কিন্তু ভালো পাই না। তৃতীয়ত আমার এখানে যে মিটিংগুলো হয়
এই মিটিংগুলোর যে সিদ্ধান্তগুলো হয় এগুলো নিয়ে সে মিনিটস লিখতে পারবে এবং আমাকে ডেলিভারি দিতে পারবে। খুব বেশি কিছু চাওয়া না কিন্তু তার কাছে, এই মাত্র কয়েকটা জিনিস। এখন যখনই আমি আমার এখানে আসলো, আমি যখন ভাইবা নিচ্ছি, তখন একেবারেই হাতে গোনা 1-2 জন হয়তো এগুলোর নাম শুনেছে বলতে পারে, অনেকে এগুলো জানে না। বলে যে তুমি যে এই যে এত বড় একটা সময় তুমি এডুকেশনে পার করে আসছো, এসএসসি পাস করেছো, এইচএসসি পাস করেছো, অনার্স, মাস্টার্স, কোথাও কি এগুলো আলোচনা হয়নি? আসলেই তো না। আমি যদি ফ্রম মাই লাইফ যদি চিন্তা করি, তো সেখানে কি কখনো বলা হয়েছে যে কীভাবে ডিসিশন নিতে হয়, কীভাবে মিনিটস লিখতে হয়, কীভাবে একজন পার্টনারের সাথে কমিউনিকেট করতে হয়, সেটা ভার্বাল এবং রিটেন? নাই তো। তাহলে কি এডুকেশনের সাথে বাস্তব যে কার্যক্রম তার একটা দারুণ গ্যাপ কিন্তু সে হয়তো রয়েছে। পরীক্ষার খাতায় লিখেছে কিভাবে লিখতে হয়, কিন্তু সেটা সে ভেবে লিখে নেয় বা বাস্তবে কখনো করার অভিজ্ঞতা হয় অভিজ্ঞতা হয় ওই সুযোগটা আমরা তাকে দিই না। হয়নি। ফলে এই যে গ্যাপটা থেকে যায় যে আমি এমপ্লয়ার, আমি হয়তো তাকে কাজের সুযোগ করে দিচ্ছি, কিন্তু আমি যে স্কিল প্রত্যাশা করি আর সে যেখান থেকে পড়াশোনা করে আসছে তার মধ্যে একটা দারুণ গ্যাপ। কিন্তু এই গ্যাপের ব্যাপারটাকে আমাদের যারা শিক্ষায় নীতি নির্ধারক তারা জানছে না, বুঝতেছে না, নাকি জেনেও আমরা আসলে এই ব্যাপারটাতে মনোযোগ দিতে পারছি না? মানে এইটা কি আপনি মনে করেন না যে আমাদের দেশকে অনেক দূর পিছিয়ে দিচ্ছে? আর এই জায়গাতে আগামী 10 বছর বা 15 বছরে আমরা যদি ইমপ্রুভ করতে চাই, তাহলে আসলে কোন জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে? এটা খুব ভালো প্রশ্ন। মানে আমি যদি আমার কথাগুলো বলি, আমার দিক থেকে বলি, আমার দিক থেকে যদি বলি, তাহলে আমি বলবো যে প্রথমেই যে এত অনার্স মাস্টার্স পড়ার দরকার নেই। এর কারণ হচ্ছে যে আমাদের দেশে অনেক কাজের জায়গা আছে, অনেক কাজের জায়গা আছে। যেমন আমরা প্রতিনিয়ত একটা সেবা নেই, এটা অলমোস্ট সবাই। যেমন আমরা রাইড শেয়ারিংয়ের যে সেবাটা, এটা আমরা নিচ্ছি। কিন্তু রাইড শেয়ারিং কেউ কোনো একটা ছেলে যদি বলে, অনেক স্মার্ট ছেলে মেয়েরা কিন্তু এখন মেয়েরাও রাইড শেয়ারিং করছে। তো এটা কিন্তু একটা প্রফেশন। এখন যদি কোনো ছেলে বলে যে আমি পড়াশোনা শেষ করেছি, এখন আমার কাজ হচ্ছে রাইড শেয়ারিং, নিশ্চয়ই তাকে অন্তত কোনো পরিবার বিয়ে দিতে যাবে না, তাই না? দিবে না। কারণটা কি? কারণটা হচ্ছে এটা যে একটা প্রফেশন, এটা যে একটা পেশা, এটা রিকগনাইজ করছে না রাষ্ট্র। ফলে সে মোটিভেটেড হচ্ছে না, আমিও তাকে সম্মানের চোখে দেখছি না। এই যে গ্যাপগুলো, আগে এই গ্যাপগুলো দূর করতে হবে। সেই জন্য এত মানুষের অনার্স মাস্টার্স পড়ার দরকার নেই। বরং এডুকেশনটাকে এমনভাবে সাজানো হোক, ইন্টারমিডিয়েট পাস করার পর অল্প কিছু মানুষ যাদের হচ্ছে সেই সামর্থ্য আছে, এডুকেশনের প্রতি নজর আছে, তারা হচ্ছে সেই প্রফেশনগুলোতে যাবে, হায়ার এডুকেশনে যাবে, সেখান থেকে বেরিয়ে আসবে আমাদের যে পেশাগুলো লাগে, যে অভিজ্ঞ মানুষগুলো লাগে সেগুলো। আর ম্যাক্সিমাম অংশ ইন্টারমিডিয়েট পাস করার পর বেরিয়ে যাবে হচ্ছে এই যে কর্মক্ষেত্রগুলো আছে সেখানে। তাতে করে দুই ধরনের ঘটনা ঘটবে। দেশের অর্থনীতিতে যেমন প্রভাব পড়বে, আমরা যে আজকে আনএমপ্লয়েবিলিটি নিয়ে যে অনেক চিন্তিত, এটি যেমন কমে যাবে, অন্যদিকে আমাদের একটা বড় সংখ্যা কিন্তু দেশের বাইরে এখন যাচ্ছে এমপ্লয়েবিলিটির উদ্দেশ্যে। এখন ওই অংশটা গিয়ে কিন্তু সেখানে কাজ করতে পারবে। ওখানে গিয়ে যে অড জবগুলো করছে সেগুলো হয়তো তাকে করা লাগবে না, অথবা করলেও সেখানে সে প্রফেশনালি করবে এবং অনেক বেশি স্যালারি আর্ন করবে। তো এই সুযোগগুলো আমরা তৈরি করে দিতে পারবো যদি এডুকেশনে সচেতনভাবে এই স্কিলগুলোকে ইন্ট্রোডিউস করা যায়, এবং ইন্টারমিডিয়েট পাস করার পর যদি আমরা এই রাস্তাটা ওপেন করে দিতে পারি যে তুমি তো বাবা স্কিল অর্জন করেছো, এখন তুমি চাইলে কর্মক্ষেত্রে ঢুকতে পারো, চাইলে হায়ার এডুকেশনে যেতে পারো। কিন্তু এখানে মানে ইন্টারমিডিয়েট পরে সে কর্মক্ষেত্রে ঢোকার আগে নিশ্চয়ই তাকে কিছু প্রাক যোগ্যতা অর্জন করতে হবে। রাইট। তাহলে আমাদের স্কুল এবং কলেজ সিস্টেমে তাকে স্কিল ডেভেলপমেন্টের একটা মানে আমরা তো যে সার্টিফিকেটটা পাই এটা তো সাবজেক্ট বেসড একটা সার্টিফিকেট, আমি কোন বিষয়ে কত নম্বর পেয়েছি, তো আমি কোন বিষয়ে কতটুকু দক্ষ এটা আমি কোন সার্টিফিকেট দিয়ে তাকে টেস্ট করব। তো এই ক্ষেত্রে আসলে কী কী ইনক্লুশন দরকার বলে মনে করেন? স্কুল কলেজে আমার শিক্ষার্থীরা ঠিকভাবে কমিউনিকেট করতে পারছি কি না, এটা কি আমি একটা রিটেন টেস্ট দিয়ে আমি ধরতে পারি? কখনোই না। এর জন্য যেটা, যেমন আমাদের দেশে কিন্তু খুব ভালো প্র্যাকটিস আছে, যেমন আমাদের কারিগরি বোর্ড আছে, কারিগরি প্রতিষ্ঠান আছে, কারিগরি অধিদপ্তর আছে। এখন সাধারণ শিক্ষার সাথে যদি কারিগরি শিক্ষার এই সমন্বয়টা করা যায়, এক্ষেত্রে খুবই সুন্দরভাবে এটি করা যায়। যে ছেলেটি বা মেয়েটি এসএসসি এইচএসসি পাস করলো, তার সঙ্গে যদি কারিগরিটাকে লিঙ্ক করা যায়, কারিগরির অংশটুকু যদি রিকগনাইজ করে কারিগরি বোর্ড, কারিগরি অধিদপ্তর, আর সাধারণের অংশটুকু যদি সাধারণ শিক্ষা বোর্ড রিকগনাইজ করে, তাহলেই তো একজন শিক্ষার্থী এসএসসি এইচএসসির পর সে বলতে পারবে যে হ্যাঁ আমি এখন এটা পারি, একটা ট্রেড এসে দক্ষতা অর্জন করেছে। সুতরাং এটি চাইলেই করা যায়। আর সবচেয়ে বড় যে কথাটি, যে এখনো পর্যন্ত যদি একজন স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয় যে তুমি তোমার সম্পর্কে বলো, সে বলে হচ্ছে যে আমি
এমুক এমুক জায়গা থেকে এসেছি, আমি এসএসসিতে এই রেজাল্ট করেছি, এইচএসসিতে এই কয়টা ফার্স্ট ক্লাস, এই স্কলারশিপ পেয়েছি, এগুলো। কিন্তু সে কখনোই বলে না যে আমি এই কাজটা করতে পারি, সে কখনোই বলে না ওইটা আমি করে দেখাতে জানি। এই কথাটা যদি তাদের মুখ থেকে বের হবে যে আমি এটা পারি, সেই দিন বুঝবো যে আমাদের এডুকেশন এবং স্কিলস একটা জায়গায় এসেছে। অসাধারণ স্যার, খুবই খুবই মানে বলবো যে আমি কম্প্যাক্ট একটা ডিসকাশন আমরা করলাম আজকে। লাস্ট প্রশ্ন স্যার, এটা আমি খুব বেশি বাড়াবো না আপনার কাছে। আপনি এজ এ প্রফেশন একটা প্রজেক্টের পিডি হিসেবে কাজ করছেন, এখানে আপনারা কাজ করছেন হচ্ছে মূলত কিছু অনলাইন কোর্স ডেভেলপমেন্ট ফর দ্য ইউথ। হ্যাঁ, এই কন্টেন্টগুলো আসলে আমাদের ইউথদেরকে কীভাবে হেল্প করবে? কারণ এত বড় একটা জগৎ এই স্কিল ডেভেলপমেন্ট, তো এখানে আমাদের ইউথদের আসলে ফিজিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি অনলাইন ট্রেনিংগুলো বা এই ধরনের ট্রেনিংগুলো তারা আসলে কিভাবে নিবে, এবং এটা নেওয়ার পরে তাদের আসলে কর্তব্য কী হবে, তারা কিভাবে তাদের প্রফেশনাল লাইফে আসলে এগুলো অ্যাপ্লাই করবে, যদি আপনি প্র্যাকটিক্যাল সেন্সে একটু আমাদেরকে শেয়ার করেন। যারা আমাদের এই আলোচনাগুলো শুনছেন তাদেরকে আবারও একটু মনে করে দিতে চাই, ঠিকই বলছিলেন। আমি যে প্রজেক্টটাতে প্রকল্প পরিচালক হিসেবে কাজ করছি, এটির নাম হচ্ছে দীক্ষা দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে। এই প্রকল্প থেকে মূলত এডুকেশন এবং স্কিলের মধ্যে যে গ্যাপটা আছে, বিশেষ করে 18 থেকে 35 বছর বয়সী যে ইউথ এবং আমাদের যে সন্তানরা অনার্স মাস্টার্স পড়ছে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। তো প্রজেক্টের এই স্কিলগুলো বা কোর্সগুলো নিয়ে কথা বলার আগে আমি একটু ফিরে যেতে চাই। হচ্ছে আমাদের দেশে আপনি জানেন যে প্রচুর ছেলে মেয়ে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে, জি, এবং ফ্রিল্যান্সিংয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয় আচ্ছা, পৃথিবীতে। এবং আমরা যদি এই সেক্টরটাকে খুব ভালোভাবে ধরতে পারি, স্কিল করতে পারি, তাহলে এটি সম্ভাবনা আছে যে দেশটা পৃথিবীতে ফ্রিল্যান্সিংয়ে প্রথম, এটি নিশ্চয়ই আপনি জানেন যে ইন্ডিয়াকে আমরা বিট করতে পারবো, আমরা এগিয়ে যেতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এই যে ছেলেমেয়েরা যারা হলো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে, তারা এই স্কিলগুলো কোথায় পেয়েছে? অনলাইনে মোস্টলি তারা এই স্কিলগুলো সেলফ লার্নিংয়ের মাধ্যমে নিজেরা অর্জন করেছে, এবং ম্যাক্সিমামই হচ্ছে অনলাইন থেকে। এবার আসি হচ্ছে আমার প্রজেক্টে। আমার প্রজেক্ট যেটা করতেছে, যে একটা স্টাডি থেকে দেখা গেল যে এডুকেশন এবং স্কিলের যে গ্যাপটা, এটা যদি কমানো যায় তাহলে আমাদের আনএমপ্লয়েবিলিটি রেটটা কমে যাবে। তো সেই জন্য এই প্রজেক্ট থেকে এরকম 50টা কোর্স নিয়ে একটা পাইলটিং প্রজেক্ট করা হয়। এই পাইলটিং প্রজেক্ট থেকে আমরা এই 21st সেঞ্চুরি স্কিলের উপর, চতুর্থ শিল্প বিপ্লব রিলেটেড যে স্কিলগুলো আছে, কর্পোরেট স্কিল, এই সব মিলিয়ে আমরা এই 50টা কোর্স করতেছি। এই কোর্সগুলো খুব সুন্দরভাবে ডোমেন এক্সপার্ট, প্যাডাগজি এক্সপার্ট তাদেরকে নিয়ে করা হচ্ছে, এবং এগুলো থাকবে সরকারের যে লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠ সেখানে। এবং কেউ চাইলে ঘরে বসে এই কোর্সগুলো করে নিজের এমপ্লয়েবিলিটির জায়গাটা খুঁজে নিতে পারবে। একজন শিক্ষার্থী হয়তো অনার্স পড়ছে কোনো একটা সাবজেক্টে, পাশাপাশি সে যদি ফিরে যায় হচ্ছে যে মুক্তপাঠে, ওখানে গিয়ে তার পছন্দের এরিয়ার একটা কোর্স যদি সে করে নেয়, তাহলে সে একদিকে সে যেমন একাডেমিক পড়াশোনা করলো, সে জবের জন্য নিশ্চয়ই ট্রাই করবে, বাট কোনো কারণে যদি ওই জায়গাটা থেকে সে ফিরে আসে, তাহলে সে তার এই স্কিলটা দিয়ে সে নিজেকে এমপ্লয়েবল করতে পারবে। এখানে অনেক চমৎকার কোর্সগুলো রয়েছে। এটি মেনলি আমরা যেটা প্রজেক্ট ডকুমেন্ট অনুযায়ী আমরা বলছি হলো যে আমাদের যারা অনার্স মাস্টার্স পড়ছে লার্নার, তারা, আরেকটা হচ্ছে 18 থেকে 35 বছর বয়সী ইউথ, এবং এই কোর্সগুলো তাদের জন্য করা। বাট আমি মনে করি যে কোনো বয়সী আগ্রহী যে কেউ এটা করতে পারে। এই কোর্সগুলো তো বিনামূল্যে, তাই না? এই কোর্সগুলো বিনামূল্যে, এবং এটি আপনি জানেন যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন আইসিটি বিভাগ থেকে এই প্রজেক্টটি নেওয়া হয়, এবং সেখান থেকে এই 50টা কোর্স একটা পাইলটিং প্রজেক্ট হিসেবে করা। স্যার, যে কোনো ট্রেনিংয়ে আমরা যেটা দেখি, এটা হোক অনলাইন হোক ফিজিক্যাল, আমাদের দেশের মানুষের এক ধরনের মানে আগ্রহ হচ্ছে সার্টিফিকেটটা নেওয়া, সার্টিফিকেটটা দিব তারপরে হবো। কিন্তু ফ্রিল্যান্সিং জগতে বলি বা বর্তমানে যারা এমপ্লয়ার, তারা তো আসলে সার্টিফিকেটের থেকে স্কিলটা বেশি দেখে। হ্যাঁ, তো এইখানকার এই কোর্স থেকে আমার লার্নার নিশ্চয়ই সার্টিফিকেটও পাবে, তাই না? তো সার্টিফিকেটটা কি বেশি ভ্যালুয়েবল হবে নাকি তার লার্নিংটা বেশি ভ্যালুয়েবল হবে? অবশ্যই তার স্কিল, সে যেটা শিখলো ওইটাকে যে শুধু অ্যাপ্লাই করতে পারে, ওটাকে সে যদি শো করতে পারে, ওইটা কোনোভাবেই সার্টিফিকেট না। তার মানে তাকে অবশ্যই মনোযোগ দিয়ে কোর্সটা করতে হবে, এবং সেটা প্র্যাকটিস করার নিশ্চয়ই আপনারা অনেক ধরনের বুদ্ধি পরামর্শ বা লিঙ্ক তাকে দিবেন, সেগুলো তাকে করতে হবে। তার মানে কী ধরনের ডিউরেশন হবে এক একটা কোর্সের স্যার? মানে আমাদের এক একটা কোর্স নিয়ার অ্যাবাউট 200 মিনিটের,
তো এর মধ্যে যেমন রয়েছে ভিডিও মানে ডকুমেন্ট, 200 মিনিট মানে অলমোস্ট 4 ঘন্টা 5 ঘন্টা এরকম। তো সেখানে যেমন একদিকে রয়েছে ভিডিও ডকুমেন্টারি, অন্যদিকে রয়েছে রিডিং মেটেরিয়াল হিসেবে রয়েছে কখনো পিডিএফ অথবা কোনো ফ্লো চার্ট অথবা কোনো ডায়াগ্রাম, এগুলো রয়েছে। আবার রয়েছে কিছু কুইজ, যেটা হয়তো পড়ার মাঝে মাঝে এই কুইজগুলো আসতে পারে। দ্বিতীয়ত যখন তার সবগুলো মডিউল করা শেষ হবে, দেন সে একটা অ্যাসেসমেন্টে বসবে, অ্যাসেসমেন্ট দিয়ে নিজেকে সে যাচাই করে একটা সার্টিফিকেট নিয়ে এখান থেকে বেরোতে পারবে। এমন একটা কোর্সের কথা স্যার আপনি কি বলতে পারেন যেটা আসলে আপনাকেই নিজেকে খুব স্ট্রাইক করেছে, যে এই কোর্সটা আপনি হয়তো আগে কখনো ভাবেই না এরকম একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশে বা এরকম একটা কিছু আছে? খুবই সুন্দর। আমি যে কোর্সটার কথা সবসময় মনে মনে ফিল করি এবং বলি, সেটা হচ্ছে অটোমেটেড ফুড প্রসেসিং। আমার খুব ভালো লাগার একটা কোর্স। এটি দিয়ে আমি আমার পরিচিত একজনকে আমি এমপ্লয়েবল করেছি, যে একজন আমার পরিচিত আমার বাড়ির পাশেই, সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন একটা কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে সে অনার্স মাস্টার্স করে অনেকদিন ধরে বেকার, আমাকে বলছিল যে কি করব। তখন আমি তাকে বলি যে তুমি এই কোর্সটা দেখো। এই কোর্সটা সে টোটালি ভালোভাবে দেখলো, রপ্ত করলো। তাকে আমি কিছু টেস্টও করলাম যে তুমি কি ভালোভাবে এটা দেখেছো? সে বললো যে দেখেছি। তারপরে বললাম কি মনে হয়? তখন সে আমাকে বলতেছে কয় কাজ করার সুযোগ তো আছে। যখন বললো আছে, তখন আমি বললাম যে ঠিক আছে, দেখো তুমি তাহলে কিভাবে কি করবা, একটু স্টাডি করো তোমার এলাকায়। একটা জিনিস আপনি দেখেন যে এখন কিন্তু ডে বাই ডে মানুষ খাবারের প্রতি সচেতন হচ্ছে, একটু একটু করে মানুষ হাইজিন ফুডের দিকে যাচ্ছে। মানুষ কিন্তু আগে যেভাবে যা পেতো তাই খেত, এখন কিন্তু এরকম না। মানুষ এখন তেলটা দেখে শুনে খায়, খাবারটা হাইজিন কিনা দেখে শুনে খায়, এবং স্বাস্থ্য সচেতন হচ্ছে কিন্তু মানুষ। আমরা দেখি রাস্তায় অনেক জায়গায় এরকম বিভিন্ন ধরনের জুস তৈরি করে বিক্রি করে, এবং দেখেছি যে আজিমপুরে একটা দোকান আছে শুধুমাত্র জুসের জন্য, সারা ঢাকা শহরে বিখ্যাত। ওরা কি করে, জুসটাকে হচ্ছে লোকালি যে ফ্রুটসগুলো পাওয়া যায়, লেবু, পেঁপে, আনারস, এই জাতীয় জিনিসগুলো নিয়ে ওরা ব্লেন্ডিং করে তারপর হচ্ছে পরিবেশনটা করে খুব সুন্দর করে, লেবেলিং করে দিচ্ছে সুন্দর করে, স্ট্র দিয়ে একটা ট্রেতে সুন্দরভাবে পরিবেশন, এবং তার যে পরিবেশন স্টাইলটা, এটাই হচ্ছে মানুষকে আকৃষ্ট করতেছে, এবং একটা প্রিমিয়াম চার্জও নিতে পারতেছে। এখন আমরা এই স্টোরিটা দিয়েছি আমাদের কোর্সের মধ্যে। এখন আমি যিনি আমার কাছে এসেছিল তাকে বললাম যে তুমি দেখি কি মনে করলা। তখন সেই আমাকে বলতেছে যে আমি আমার এলাকায় স্টাডি করে দেখলাম যে সরকারি হাসপাতালের সামনে মানুষ এই ধরনের খাবারের চাহিদা আছে, তাহলে তুমি দাও। সে একটা ছোট্ট দোকান নিয়েছে, নিয়ে অল্প কিছু টাকা ম্যানেজ করেছে কোনো একটা ব্যাংক থেকে করে, ওই যে লেবেলিং করার জন্য যে মেশিনটা আর হচ্ছে ব্লেন্ডার নিয়ে সে শুধুমাত্র লেবু, পেঁপে, আনারস, এই জাতীয় লোকাল ফ্রুটসগুলো দিয়ে শুরু করলো। এখন তার দোকানে হচ্ছে 3 জন কর্মচারী। যে চাকরি খুঁজছিল সে এখন নিজের পরিবার চালায়, প্লাস আরও 3টা পরিবার চালায়। এখন সে রিসেন্টলি আমাকে বলল যে আমি তো এখন জুসের বাইরে নতুন একটা আইটেম চালু করেছি, সেটি হচ্ছে স্টুডেন্ট বার্গার। আমি তখন শুনলাম, এটা বললাম যে এটা আবার কেমন? বলতেছে ছোট্ট একটা বার্গার, মাত্র 45 টাকা। এটা হচ্ছে স্টুডেন্ট বার্গার নামে দিয়েছে, এবং স্টুডেন্টরা যখন স্কুল থেকে ফেরে অথবা স্কুলে যায়, তখন অনেক বাবা মা এটা কিনে তাকে নাস্তা হিসেবে দিয়ে টিফিন হিসেবে দিয়ে দিচ্ছে। এখন এই যে তার ইনোভেশন, মানে এই যে ছেলেটার যে স্টোরি, আমার কাছে মনে হয় যে অসাধারণ একটা স্টোরি, এবং আমি অনেককেই আমার এই অটোমেটেড ফুড প্রসেসিংয়ের কোর্সটা করতে বলি। পারফেক্ট, গ্রেট। স্যার, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম আমাদের শিক্ষার বিভিন্ন জায়গা থেকে। শুরুটা করেছিলাম শিক্ষক প্রশিক্ষণ, তাদের পেশাগত দক্ষতা উন্নয়ন, এবং সেখানকার কী কী চ্যালেঞ্জগুলো আসলে আছে এবং সেগুলো কীভাবে ওভারকাম করা যায়, সেটা হোক ব্যক্তি পর্যায়ে, সেটা হোক প্রতিষ্ঠান পর্যায়ে কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে। এবং আমরা আলোচনা করেছি শিক্ষকদের রিকগনিশন নিয়ে, যে তারা আসলে রিকগনিশন পেলে কীভাবে নিজেকে বনের মতো তাড়ানোর মতো করে ঝাঁপিয়ে পড়ে প্রতিষ্ঠানকে পরিবর্তন করে। আপনি স্যার দীর্ঘদিন যাবত আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত, শিক্ষায় কাজ করে যাচ্ছেন, সারা দেশের শিক্ষকরা আপনাকে পছন্দ করে। আপনি সামনে আরও ব্যাপকভাবে কাজ করে যান। একটা প্রত্যাশা থাকবে স্যার, আপনি যেভাবে করে একটু একটু করে কয়েকটা প্রতিষ্ঠানকে পরিবর্তনের জন্য গাইড করেছেন, এই কাজটা যদি আপনি আরও অনেক বেশি প্রতিষ্ঠানকে করতে পারেন, নিশ্চয়ই আমাদের প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে। এবং ফাইনালি আপনি যে একটা গ্যাপের কথা বললেন, যে এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে দিয়ে বা সন্তানদেরকে দিয়ে তার বাবা মা নিশ্চিন্ত থাকতে পারবে যে এই প্রতিষ্ঠানটা আমার সন্তানের সবচেয়ে ভালো যা তাই আগে সাজেস্ট করবে, এমন একটা প্রতিষ্ঠান স্যার আপনি গড়ে তুলুন। আমরা স্যার সেই প্রত্যাশা থাকবে। এইটকাস্ট স্টুডিওতে স্যার আপনাকে এত কষ্ট করে সময় নিয়ে আসার জন্য, এতক্ষণ আলোচনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি স্যার আগামীতে আবারও আমরা আপনাকে পাবো আরও ভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে ছিলেন জনাব মোহাম্মদ কবির হোসেন, সহযোগী অধ্যাপক এবং প্রকল্প পরিচালক দীক্ষা। স্যারের আলোচনা আমরা শুনলাম। আপনাদের কাছেও যদি এমন কোনো গল্প থাকে, কোনো প্রশ্ন থাকে যেটা আপনারা আমাদেরকে জানাতে চান, কিংবা আপনাদের গল্পগুলো এখানে এসে শেয়ার করতে চান, আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের গল্পটাও শুনতে চাই। এডকাস্ট স্টুডিওর মাধ্যমে আপনার গল্পটাও আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই। স্যার, আপনার যদি কোনো শেষ মন্তব্য থাকে আমাদের দর্শকদের জন্য, প্লিজ। দর্শকদের জন্য আমি শেষ যে রিকোয়েস্টটি থাকবে, যে আপনার ঘরেও যদি এরকম কোনো তরুণ থাকে অথবা অনার্স মাস্টার্স পড়ে এমন শিক্ষার্থী থাকে, তাকে স্কিলের কথা বলুন, প্রয়োজনে দীক্ষার সাথে তাকে যুক্ত করে দিন। সে পড়াশোনার পাশাপাশি স্কিল অর্জন করবে এবং নিজেকে এমপ্লয়েবল করার জন্য যা যা দরকার তা সে গ্রহণ করবে। এটি সবার কাছে অনুরোধ থাকলো। শুধু শিক্ষা নয়, শিক্ষার সঙ্গে স্কিলটাকে এখন থেকে জুড়ে দিতে হবে। এবং একটা প্রশ্ন সন্তানকে সবসময় করুন, সেটা হচ্ছে আমি কি পারি, এই প্রশ্নটি সবসময় করুন। আর ফাইনালি যেটা বলবো, এডকাস্ট স্টুডিওতে এসে আমার খুব ভালো লেগেছে, কারণ এই যে খোলামেলা এই কথাগুলো বলার আসলে স্কোপ আমাদের দেশে খুব কম। তো এডকাস্ট এই সুযোগটি করে দিয়েছে। আমরা হয়তো ভবিষ্যতে এই ধরনের কথাগুলো আরও বলবো, আরও শেয়ার করব। আমি এডকাস্ট স্টুডিওর সফলতা প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। আজকে আমরা এপিসোড এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য। আবারও পরবর্তী পর্বে আরও কাউকে আমরা নিয়ে আসবো, সেই অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।